আমি তখন জিজ্ঞেস করতেছিলাম যে আপনাদের ডেটা প্রি প্রসেসিংটা থিওরি ক্লাসে দেখানো হয়েছে কিনা। স্যার পড়ানো হয়েছে। পড়ানো হয়েছে, ওকে। Yes, তাহলে sir. এই ডেটা প্রি প্রসেসিং এরই হ্যান্ডস অন আজকে আমরা দেখব, ওকে। তার আগে আমি তাও একবার ডেটা প্রি প্রসেসিং নিয়ে একটু ব্রিফিং দিয়ে দিচ্ছি। দেখেন, ডেটা প্রি প্রসেসিং হচ্ছে ডেটা মাইনিং বা মেশিন লার্নিং এর একটা মেজর স্টেপ, যেটা হচ্ছে মেশিন লার্নিং শুরু করার আগে ডেটাগুলোকে আপনার ট্রান্সফর্ম করে নিতে হয়। ট্রান্সফর্ম করে নেওয়ার কারণটা হচ্ছে, নর্মালি আমরা যে রিয়েল ওয়ার্ল্ডের ডাটাগুলো ইউজ করি, সেই রিয়েল ওয়ার্ল্ড ডাটাগুলোতে তিন ধরনের প্রবলেম থাকে। একটা হচ্ছে ইনকমপ্লিট ডেটা, নয়েজি ডেটা আর ইনকনসিস্টেন্ট ডেটা, ওকে। ইনকমপ্লিট ডেটা এরকম হতে পারে, ধরেন আপনার যে ডেটা আছে তার ডেটার কিছু কিছু পার্ট হচ্ছে মিসিং, ওকে। তো মিসিং ডেটা থাকতে পারে, অথবা এরকম হতে পারে যে আপনার যেই অ্যাকচুয়াল ডেটা থাকার কথা সেই ডেটা না থেকে সেখানে হচ্ছে ডেটার সামেশন অর মিন, এরকম অ্যাগ্রিগেট ডেটা আছে। অরিজিনালি যে ডেটা থাকার কথা সেই ডেটা না থেকে ডেটার অন্য একটা ট্রান্সফরমেশন ওইখানে আছে। তো এই ধরনের কেসগুলোকে বলা হয় আসলে ইনকমপ্লিট ডেটা। তো রিয়েল ওয়ার্ল্ডের ডেটাতে ইনকমপ্লিট মানে ইনকমপ্লিটের প্রবলেমটা থাকতে পারে। তারপরে আরেক ধরনের প্রবলেম থাকে, সেটা হচ্ছে নয়েজ। সাপোজ ডেটার মধ্যে এরর থাকতে পারে, অথবা আউটলায়ার থাকতে পারে, অর ইনকনসিস্টেন্ট ডেটা হইতে পারে। সাপোজ একই ডেটা দুই জায়গায় আছে, বাট দুইটা জায়গায় যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো আসলে কনসিস্টেন্ট না, বা সেখানে কিছু ডিসক্রিপেন্সিস আছে। তো এই তিন ধরনের প্রবলেম গুলাকে রিমুভ করার জন্য আমাদেরকে ডেটাগুলোকে প্রি প্রসেস করে নিতে হয়। প্রি প্রসেস করে সেগুলাকে তারপরে আসলে মেশিন লার্নিং এর জন্য ইউজফুল ফরম্যাটে নিয়ে যেতে হয়, ওকে। সো ডেটা প্রসেসিং এর তিনটা মেজর স্টেপ আছে। একটা স্টেপকে বলি আমরা ডেটা ক্লিনিং, আরেকটাকে বলি ডেটা ট্রান্সফরমেশন, আর লাস্ট ওয়ান হচ্ছে ডেটা রিডাকশন। ডেটা ক্লিনিং দরকার হয় যদি ডেটার মধ্যে মিসিং ডেটা থাকে, ঠিক আছে। আপনারা যে এখানে দেখবেন যে ডেটা ক্লিনিং কখন কখন দরকার হয়। একটা হচ্ছে মিসিং ডেটার ক্ষেত্রে ডেটা ক্লিনিং দরকার হয়। যদি কখনো ডেটার মধ্যে মিসিং ডেটা থাকে, তাহলে আমরা যেটা করতে পারি যে যে ফিল্ডের জন্য মিসিং ডেটা আছে ওই স্যাম্পলটাকে আমরা রিমুভ করে দিতে পারি, অথবা স্যাম্পলটাকে ইগনোর করতে পারি। স্যাম্পলটাকে আমরা তখনই ইগনোর করতে পারি যদি আমাদের ডেটা সাইজটা অনেক বড় হয়, ওকে। আর যদি ডেটা সাইজ অনেক বড় না হয়, তখন দেখা যাবে যে যদি আমরা মিসিং ডেটার জন্য ডেটা ইগনোর করতে থাকি, তখন হচ্ছে আসলে আমাদের ডেটাই থাকবে না, হাতে অল্প কিছু ডেটা থাকবে, ওইটা দিয়ে মেশিন লার্নিং করা পসিবল না। তো সেই ক্ষেত্রে যেটা করতে হয় যে যে জায়গাতে মিসিং ভ্যালু আছে, মিসিং ভ্যালু গুলাকে অন্য একটা ভ্যালু দিয়ে রিপ্লেস করতে হয়। সেই ভ্যালু গুলো হইতে পারে যে ওই ফিল্ডে যত ডেটা আছে সবগুলা ডেটার মিন, অথবা মিডিয়ান, অথবা মড, যেগুলা আসলে মোস্ট প্রবাবল ভ্যালু। মোস্ট প্রবাবল যে কোনো একটা ভ্যালু দিয়ে মিসিং ডেটা গুলাকে রিপ্লেস করে দিতে হয়। সো ইগনোর আমরা কখন করব? যখন ডেটা সাইজটা অনেক বড় হবে। আর যদি ডেটা সাইজটা ছোট হয়, তখন আসলে ইগনোর না করে রাদার ওই মিসিং ভ্যালুকে অন্য কোনো ভ্যালু দিয়ে ফিল আপ করে নেব, ঠিক আছে। তো এই দুই ধরনের ডেটা ক্লিনিং হইতে পারে। আরেক টাইপের ডেটা ক্লিনিং হইতে পারে যখন ডেটার মধ্যে নয়েজ থাকবে। যদি ডেটার মধ্যে নয়েজ থাকে বা এরর থাকে, তখন ডেটা ক্লিনিং দরকার হইতে পারে। তো তখন আমরা যে কাজটা করব, তিন ধরনের অ্যাপ্রোচ তখন ফলো করা যায়। একটা হচ্ছে বিনিং মেথড। আমার যতগুলো ডেটা আছে, আমি যদি জানি যে ডেটার মধ্যে নয়েজ আছে বা এরর আছে, তখন এই ডেটাগুলোকে আমরা কয়েকটা বিনে ভাগ করে নেব, ওকে, বা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করে নেব। এবং প্রত্যেকটা ক্যাটাগরি বা প্রত্যেকটা বিনের যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে এই ভ্যালুগুলোর এভারেজ দিয়ে রিপ্লেস করে দিব। তাহলে কি হবে, যদি ডেটার মধ্যে পজিটিভ নেগেটিভ দুই ধরনের এররই থাকে এবং সেটার এভারেজ নেই, তাহলে মোটামুটি বলা যাবে এভারেজের মধ্যে আসলে এররের পরিমাণ মিনিমাম হবে, বা কোনো এররই থাকবে না, ওকে। তাহলে এখানে আমার কাজ কি হবে? শুরুতে যদি আমি দেখি যে ডেটার মধ্যে নয়েজ আছে এবং নয়েজ গুলো পজিটিভ নেগেটিভ দুই ধরনের নয়েজই হইতে পারে, তখন পুরো ডেটাটাকে আমরা কয়েকটা বিনে ভাগ করে নেব, ওকে। প্রত্যেকটা বিনের যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে তাদের মানে কারেসপন্ডিং মিন দিয়ে রিপ্লেস করে দিব। তাহলে আমরা মোটামুটি বলতে পারবো যে এই বিনগুলোতে যে ভ্যালুগুলো আছে সেখানে এররের পরিমাণ মিনিমাল। সেখানে একটা কাজ করা যেতে পারে, যদি ডেটার মধ্যে নয়েজ বা এরর থাকে, তাহলে রিগ্রেশন অ্যাপ্লাই করা যেতে পারে।
আপনারা কি জানেন রিগ্রেশন কি? সাপোজ আমার কিছু ডেটা আছে এরকম, মোটামুটি একটা ট্রেন্ডি ডেটা, যেটা হচ্ছে যদি বাঁ দিক থেকে ডান দিকে যায় তাহলে ভ্যালুগুলো আস্তে আস্তে ইনক্রিজ করে। তো যেহেতু এগুলা হচ্ছে নয়েজি ডেটা, সো আমরা যেটা করতে পারি, আমরা একটা রিগ্রেশন ফাংশন বা রিগ্রেশন মডেল এখানে অ্যাপ্লাই করতে পারি। তো রিগ্রেশন ফাংশনটা হবে সামওয়াট এরকম একটা লাইন। তো এই লাইনের দুই পাশেই মোটামুটি ডেটাগুলা ইকুয়ালি থাকবে। ওকে, তাহলে আমরা বলতে পারবো এই লাইনের উপর যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোতে ডেটার এরর মিনিমাল, আর অ্যাকচুয়াল যে পয়েন্টগুলো আছে এই লাইন থেকে পয়েন্টের ডিসটেন্স হচ্ছে অ্যাকচুয়াল এররের পরিমাণ। ঠিক আছে, তো ডেটাগুলো যেহেতু দুই পাশেই আছে তখন আমরা বলতে পারবো যে এই লাইনের উপর যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোতে ডেটার এররের পরিমাণ একদম মিনিমাল বা জিরো। ওকে, সো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে এই ডেটা পয়েন্টগুলোকে রিপ্লেস করে বা একদম বাদ দিয়ে আমাদের যে লাইনটা আছে এই লাইনের উপর কিছু পয়েন্ট নিয়ে আমরা নতুন ডেটা সেট তৈরি করতে পারি। ওকে, সো এটা হচ্ছে আমাদের রিগ্রেশন অ্যাপ্রোচ। আরেকটা অ্যাপ্রোচ হতে পারে যেটাকে বলা হয় ক্লাস্টারিং। যদি নয়েজি ডেটা থাকে, সাপোজ ডেটাটা হচ্ছে কিছু ডেটা হচ্ছে এরকম আছে, এখানে কিছু ডেটা আছে, এই পাশে কিছু ডেটা আছে, এই ডেটাগুলোকে কোনো রিগ্রেশন মডেলে ফেলা যায় না, রাদার এগুলাকে কয়েকটা ভাগে ভাগ করা যায়, যেগুলোর প্রত্যেকটাকে বলা হচ্ছে এক একটা ক্লাস্টার। তো এখানে আমরা যেটা করতে পারি, প্রত্যেকটা ভাগ দিয়ে একটা ক্লাস্টার তৈরি করতে পারি। যদি এখানে কিছু ডেটা থাকে এটা একটা ক্লাস্টার হতে পারে। তো তিনটা ক্লাস্টার এখানে দেখানো হচ্ছে। তো একটা ক্লাস্টারের মধ্যে যতগুলো ডেটা পয়েন্ট আছে সেই ডেটা পয়েন্ট গুলোকে আমরা যেটা করতে পারি যে ডেটা পয়েন্টের সেন্টারে যে ডেটা আছে সেই ডেটা দিয়ে রিপ্লেস করে দিতে পারি। অল পুরো ক্লাস্টার মডেলটাকে আমরা আমাদের ডেটা হিসেবে ইউজ করতে পারি। তো এটা যদি করি তখন এই মেথডটাকে বলা হবে ক্লাস্টারিং, এবং এটা ডেটা ক্লিনিং এর একটা পার্ট হবে। সো যদি আমাদের নয়েজি ডেটা থাকে তাহলে আমরা এই তিন পদ্ধতিতে সেগুলোকে প্রিপ্রসেস করে নিতে পারি। এটা হচ্ছে বিনিং, হচ্ছে রিগ্রেশন, আর লাস্ট ওয়ান ইজ ক্লাস্টারিং। তো ডেটা ক্লিন হয়ে যাওয়ার পরে এর পরের স্টেপ হবে ডেটা ট্রান্সফরমেশন। আমাদের যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোকে অন্য একটা ফরম্যাটে ট্রান্সফর্ম করা। ডেটা ট্রান্সফরমেশনের চারটা উপায় আছে। একটা হচ্ছে নরমালাইজেশন, সেকেন্ড ওয়ান ইজ অ্যাট্রিবিউট সিলেকশন, তারপর হচ্ছে ডিসক্রিটাইজেশন, এন্ড লাস্ট ওয়ান ইজ কনসেপ্ট হায়ারার্কি জেনারেশন। একটা একটা করে যদি বলি, নরমালাইজেশন হচ্ছে যদি আপনার কিছু ডেটা থাকে এরকম, সে ডেটার রেঞ্জ হচ্ছে 14 to 45, কিন্তু আপনি যেটা করতে যাচ্ছেন যে এই রেঞ্জটাকে অন্য কোনো রেঞ্জে ট্রান্সফর্ম করতে যাচ্ছেন বা অন্য কোনো রেঞ্জে শিফট করতে যাচ্ছেন। অন্য কোনো রেঞ্জ হইতে পারে 0 to 1, এই রেঞ্জে নিয়ে যেতে পারেন, অথবা -1 থেকে +1 এই রেঞ্জে নিয়ে যেতে পারেন। এটাকে বলা আসলে স্কেল করা বা নরমালাইজ করা। যেমন এখানে লোয়েস্ট লেভেল হচ্ছে 14টাকে আপনি 0-তে নিয়ে যাবেন, আর কোনো ভ্যালু যদি হয় 45টাকে 1-এ নিয়ে যাবেন, আর মাঝখানে যদি কোনো ভ্যালু পাওয়া যায় তখন 0 এবং 1 এর মাঝখানের কোনো ভ্যালুতে নিয়ে যাবেন। সো এই কাজটাকে বলা আসলে নরমালাইজেশন। ওকে, তারপরে আসেন অ্যাট্রিবিউট সিলেকশনে। সাপোজ আপনার ডেটা সেটে এরকম হইতে পারে যে নরমালি একটা ডেটা সেটকে আমরা একটা টেবিল হিসেবে চিন্তা করতে পারি। এই টেবিলের প্রত্যেকটা রো হচ্ছে আপনার স্যাম্পল, আর প্রত্যেকটা কলামকে বলা হয় আসলে ফিচার বা অ্যাট্রিবিউট। ওকে, তো আপনার ডেটা সেটে যতগুলো কলাম দেওয়া আছে বা ফিচার দেওয়া আছে সেই ফিচারগুলোকে আপনার অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে না, রেদার এরকম আপনি করতে পারেন যে দুইটা ফিচারকে একত্রে করে আপনি নতুন একটা ফিচার জেনারেট করতে পারেন। সাপোজ এখানে এই দুইটা ফিচারকে সাম করে আপনি নতুন একটা ফিচার জেনারেট করতে পারেন, ঠিক আছে, বা অন্য যে কোনো অপারেশন করে নতুন ফিচার জেনারেট করতে পারেন। তো এরকম নতুন ফিচার যদি জেনারেট করেন তখন সেটাকে বলা হয় আসলে অ্যাট্রিবিউট সিলেকশন, বা নতুন একটা অ্যাট্রিবিউট তৈরি করছেন আপনি। আরেকটা হইতে পারে ডিসক্রিটাইজেশন। যেমন কখনো কখনো আপনার ডেটা এরকম হইতে পারে যে ডেটাগুলো হচ্ছে ক্যাটাগরিক্যাল। ক্যাটাগরিক্যাল মিন্স সাপোজ
আপনার এখানে যে ডেটাগুলো আছে, সাপোজ কোন একটা সিটির ডেটা আছে, সিটি নেম আছে, সিটি নেম হতে পারে ঢাকা, তারপরে খুলনা, দেন চিটাগং, এরকম ডেটা আছে। তো ডেটা মাইনিং এ যখন আপনি এই ডেটাগুলোকে অ্যাপ্লাই করতে যাবেন, তখন এই স্ট্রিং ডেটা গুলাকে আসলে প্রসেস করা অনেক হার্ড হবে। তখন আপনি যেটা করতে যাবেন যে স্ট্রিং গুলাকে নাম্বার দিয়ে রিপ্লেস করতে যাবেন। তো স্ট্রিং গুলাকে যদি নাম্বার দিয়ে রিপ্লেস করেন, সাপোজ ঢাকাকে আসলে 1 দিয়ে রিপ্লেস করলেন, খুলনাকে 2 দিয়ে রিপ্লেস করলেন, চিটাগাংকে 3 দিয়ে রিপ্লেস করলেন, তো এরকম নাম্বার দিয়ে যদি রিপ্লেস করেন তখন এটাকে বলা আসলে ডিসক্রিটাইজেশন। অথবা আরেকটা হইতে পারে, সাপোজ আপনার কাছে কোন একটা এক্সামের মার্কস আছে। তো এক্সামের মার্কস গুলোকে আমরা যখন গ্রেডিং করি তখন কিভাবে গ্রেডিং করি, সে 80 থেকে 100 এর মধ্যে যদি মার্কস থাকে তখন এটাকে বলি আসলে 4.0। তারপরে 75 থেকে যদি 80 এর মধ্যে মার্কস থাকে এটাকে বলি 3.75। দেন 70 থেকে 75 এর মধ্যে যদি থাকে তাহলে বলি 3.5। সো এই যে দেখেন, আপনি একটা সার্টেন রেঞ্জের ভ্যালুকে অন্য একটা ফিক্সড ভ্যালু দিয়ে রিপ্লেস করে দিচ্ছেন, এটাকেও বলা যেতে পারে ডিসক্রিটাইজেশন। ঠিক আছে, ওকে। সো ডিসক্রিটাইজেশন আমাদের করা লাগতে পারে, এটা এক ধরনের ডেটা ট্রান্সফরমেশন। আর লাস্ট ওয়ান হচ্ছে কনসেপ্ট হায়ারার্কি জেনারেশন। এটাকে আমরা এইভাবে বলতে পারি, সাপোজ अगेन আমরা ওই যে আগের एग्जांपले ফেরত যাই, আমাদের কিছু সিটির ইনফরমেশন দেওয়া আছে। সিটিগুলো হইতে পারে ঢাকা, তারপরে হইতে পারে খুলনা, দেন চিটাগং, দেন কলকাতা, দেন হইতে পারে দিল্লি, এরকম কিছু সিটির ইনফরমেশন দেওয়া আছে। সো সাপোজ আপনার ডেটার মধ্যে অনেকগুলা সিটি আছে, যে সবগুলা সিটি নিয়ে আপনি কাজ করবেন না, রেদার আপনি সিটিগুলোকে কোন একটা রিজিয়নে ভাগ করে বা কান্ট্রিতে ভাগ করে তারপরে কান্ট্রির উপর কাজ করবেন। তখন আপনি যেটা করবেন যে ঢাকা, খুলনা, চিটাগং এই তিনটাকেই বাংলাদেশ দিয়ে রিপ্লেস করে দিবেন, কলকাতা, দিল্লি এই দুইটাকে ইন্ডিয়া দিয়ে রিপ্লেস করে দিবেন, তারপরে অন্য কোনো দেশের অন্য কোনো সিটি থাকলে ওই দেশকে নাম দিয়ে সেটাকে রিপ্লেস করে দিবেন। সো যদি এভাবে আপনি রিপ্লেস করেন, দেখেন আপনি একটা লোয়ার হায়ারার্কি থেকে আপার হায়ারার্কিতে যাচ্ছেন, সিটি থেকে কান্ট্রিতে যাচ্ছেন। তো এটাকে বলা হয় কনসেপ্ট হায়ারার্কি জেনারেশন। ওকে, সো এই চার ধরনের ডেটা ট্রান্সফরমেশন আমাদের হতে পারে। ডেটা প্রিপ্রসেসিং এর আরেকটা স্টেপ হচ্ছে ডেটা রিডাকশন। সাপোজ আপনার অনেক বড় একটা ডেটা সেট আছে, কিন্তু পুরো ডেটা সেটের উপর আপনি মেশিন লার্নিং অ্যাপ্লাই করবেন না, আপনি অ্যাপ্লাই করবেন তার একটা সাবসেটের উপর। তো আপনি যদি একটা সাবসেট নিয়ে আসেন তাহলে এটাকে বলা হবে ডেটা রিডাকশন। চার ধরনের ডেটা রিডাকশন হতে পারে, হচ্ছে ডেটা কিউব অ্যাগ্রিগেশন, অ্যাট্রিবিউট সাবসেট সিলেকশন, দেন নিউমেরিসিটি রিডাকশন আর ডাইমেনশনালিটি রিডাকশন। আমরা যদি একটা একটা করে বলি, দেখেন ফার্স্ট ওয়ান হচ্ছে ডেটা কিউব অ্যাগ্রিগেশন। সাপোজ আপনার একটা ফিল্ড আছে, যে ফিল্ডে সবগুলা ডেটা আপনার কাজে লাগবে না, সাপোজ ওই ফিল্ডকে আপনি পুরোটা বাদ দিয়ে ওইটার সামেশনটাকে জাস্ট ডেটা মাইনিং এ অ্যাপ্লাই করবেন। তো এটা হইতে পারে একটা অ্যাগ্রিগেট অপারেশন। অথবা কোন একটা ফিল্ডে সবগুলা ভ্যালুকে বাদ দিয়ে শুধুমাত্র সেটার এভারেজটা নেবেন, এটা আরেক ধরনের অ্যাগ্রিগেশন হতে পারে। সো ডেটাগুলোকে অ্যাগ্রিগেট করে ডেটা কিউব যদি আমরা তৈরি করি সেটাকে বলা হবে ডেটা কিউব অ্যাগ্রিগেশন। তো ডেটা কিউব কাকে বলে এটা আমরা পরের কোন একটা ল্যাবে দেখার চেষ্টা করব। আচ্ছা, আজকে অন্যগুলো দেখি। তারপরে ডেটা রিডাকশন অ্যাপ্রোচ হচ্ছে অ্যাট্রিবিউট সাবসেট সিলেকশন। সাপোজ আপনার ডেটা সেটে অনেকগুলো অ্যাট্রিবিউট বা ফিচার আছে, অনেকগুলো কলাম আছে, আপনি সবগুলো কলাম নিয়ে কাজ করবেন, আপনি কয়েকটা কলাম নেবেন যেগুলো আসলে আপনার ডেটা মাইনিং এর জন্য মিনিংফুল হবে। তো যদি আপনি সবগুলো কলামের থেকে কয়েকটা কলাম সিলেক্ট করে নেন সেটাকে বলা হবে অ্যাট্রিবিউট সাবসেট সিলেকশন। এন্ড ফাইনালি ডাইমেনশনালিটি রিডাকশন হতে পারে এরকম, সাপোজ আপনার একটা 2D ডেটা আছে, 2D ডেটা সেট, 2D ডেটা সেটকে আপনি 1D ডেটা সেটে কনভার্ট করবেন। ঠিক আছে, সো 2D ডেটা সেটকে যদি 1D তে কনভার্ট করেন সেটাকে বলা হবে ডাইমেনশনালিটি রিডাকশন। অথবা হইতে পারে একটা 3D ডেটা সেটকে আপনি 2D তে কনভার্ট করলেন, এটা ডাইমেনশনালিটি রিডাকশন হতে পারে। আর এনে
হায়ার ডাইমেনশনালিটি ডেটাকে যদি লোয়ার ডাইমেনশনালিটি ডেটাতে রিপ্লেস করে দেন বা প্রডিউস করেন তাহলে সেটাকে ডাইমেনশনালিটি রিডাকশন বলা হবে। সো এই কয়টা ডেটা প্রিপ্রসেসিং হইতে পারে, ঠিক আছে। এই কয়টা ডেটা প্রিপ্রসেসিং এ আজকে আমরা হ্যান্ডস অনে দেখব। সবগুলো হয়তো বা দেখতে পারবো না, কয়েকটা দেখতে পারবো। নিউমেরোসিটি রিডাকশনটা কি ছিল? আচ্ছা, নিউমেরিসিটি রিডাকশন এটা এরকম হইতে পারে, সে যদি একটা এক্সাম্পল দেই, সাপোজ এরকম হইতে পারে, যেমন যদি আমি ইয়ে করি, লাইক আমরা একটু আগে যে রিগ্রেশন দেখেছি, সাপোজ আমাদের অনেকগুলা ডেটা আছে, সেই ডেটাকে আমরা একটা রিগ্রেশন, সেই ডেটা সেট দিয়ে আমরা একটা রিগ্রেশন মডেল তৈরি করলাম। যদি আমি একটু একে দেখাই, সাপোজ আমাদের অনেক বড় একটা ডেটা সেট আছে, সেই ডেটা সেট গুলাকে আমি একটা রিগ্রেশন, সেই ডেটা সেট দিয়ে যদি আমি একটা রিগ্রেশন মডেল তৈরি করি বা একটা রিগ্রেশন ফাংশন তৈরি করি, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, সাপোজ অনেক বড় ডেটা সেট যদি আমাদের হয় তাহলে অনেক বড় ডেটা স্টোরেজ মিডিয়াম আমাদের লাগবে। তো অনেক সময় ডেটা স্টোরেজ মিডিয়াম আমাদের অ্যাভেলেবল নাও থাকতে পারে। ওকে, যেমন আমাদের র্যামের একটা ক্যাপাসিটি লিমিট আছে। সাপোজ আমাদের এখানে র্যামের ক্যাপাসিটি হচ্ছে 16 জিবি, বাট আমাদের যে ডেটা আছে সেটা আসলে 16 জিবি র্যাম দিয়ে আসলে আমরা প্রসেস করতে পারবো না। সেই ক্ষেত্রে এই স্টোরেজ ক্যাপাসিটিকে এনহ্যান্স করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমাদের যে ডেটা পয়েন্ট গুলো আছে সেই ডেটা পয়েন্ট গুলোকে আমরা স্টোরেজ মিডিয়ামে না রেখে সেই ডেটা পয়েন্ট গুলোকে একটা ফাংশন দিয়ে রিপ্লেস করে ফাংশনটাকে যদি স্টোরেজ মিডিয়ামে রাখি, যেমন এখানে যদি কয়েক মিলিয়ন ডেটা পয়েন্ট থাকে, সেই ডেটা পয়েন্ট দিয়ে আমরা একটা রিগ্রেশন মডেল তৈরি করলাম বা একটা রিগ্রেশন ফাংশন তৈরি করলাম, f of x is equal to something। এখন এই ডেটা পয়েন্ট গুলোকে আমরা ডেটা মাইনিং এ ইউজ না করে আমরা এই ডেটা পয়েন্টের কারেসপন্ডিং ইরিগেশন ফাংশনটাকে ইউজ করতে পারি। তো ইরিগেশন ফাংশনটাকে যদি ইউজ করি ডেটা পয়েন্টের অল্টারনেটিভ হিসেবে, সেটাকে বলা হবে নিউমেরিসিটি রিডাকশন। বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে। সো আমরা যে কয়েক ধরনের ডেটা প্রিপ্রসেসিং দেখলাম, এর মধ্যে কয়েকটা ডেটা প্রিপ্রসেসিং এর হ্যান্ডস অন আজকে আমরা দেখবো। বাইগুলা আমরা হয়তো বা পরের ক্লাসে কয়েকটা দেখবো, যেমন এই ক্লাস্টারিং রিগ্রেশন, এই দুটো আমরা ডিরেক্টলি ল্যাব 3 and 4 এ দেখবো, 3 and 5 এ পসিবলি। দেন নিউমেরিসিটি রিডাকশন মোস্ট প্রবাবলি ল্যাব 6 এ, রিগ্রেশন ইন নিউমেরিসিটি রিডাকশন এটা আমরা দেখে ফেলবো। দেন ডাইমেনশনালিটি রিডাকশন এটা আজকে দেখবো, ডিসক্রিটাইজেশন এটা আজকে দেখবো, মিসিং ভ্যালু এটা আজকে দেখবো। ওকে, সো কয়েকটা জিনিস আজকে দেখবো আর কয়েকটা জিনিস হয়তো আমরা পরের ল্যাবগুলোতে দেখবো। স্যার ডাটা বাইন্ডিং মেথডটা কি, এটা একটু আরেকবার বলবেন? আচ্ছা, ডেটা বাইন্ডিং হচ্ছে, ধরেন আমার কিছু নয়েজি ডেটা আছে, অনেকগুলো নয়েজি ডেটা আছে। এখন আমরা জানি ডেটার মধ্যে এরর আছে, এখন এরর গুলোকে আমরা কিভাবে মিনিমাইজ করব। তো এরর মিনিমাইজ করার জন্য একটা অ্যাপ্রোচ হচ্ছে যে, সাপোজ 1000টা ডেটা পয়েন্ট আছে আমার কাছে, আর 1000টা ডেটা পয়েন্টকে সে 100টা ভাগে ভাগ করে ফেলবো আমরা, প্রত্যেকটা ভাগে 10টা করে ডেটা পয়েন্ট থাকবে। ওকে, তো এই প্রত্যেকটা ভাগকেই বলা হয় একটা করে বিন। সাপোজ আমার কাছে 100টা বিন আছে, যে প্রত্যেকটা বিনের মধ্যে 10টা করে ডেটা পয়েন্ট আছে, ঠিক আছে। এখন প্রত্যেকটা বিনের যে ডেটা পয়েন্ট গুলো আছে সেই ডেটা পয়েন্ট গুলোতে আমরা জানি আগে থেকে, ফর এক্সাম্পল সেগুলাতে এরর আছে। এখন এররকে মিনিমাইজ করার জন্য আমরা যেটা করব, এখানে যে 10টা পয়েন্ট আছে এই 10টা পয়েন্টকে এই 10টা পয়েন্টের এভারেজ দিয়ে রিপ্লেস করে দিব। পরের বিনের যে 10টা পয়েন্ট আছে এই 10টা পয়েন্টকে প্রত্যেকটাকেই তাদের এভারেজ দিয়ে রিপ্লেস করে দিব। পরের বিনে যে 10টা পয়েন্ট আছে এই 10টা পয়েন্টকে তাদের এভারেজ দিয়ে রিপ্লেস করে দিব। তো এই প্রসেসটাকে বলা হয় বিনিং। বুঝতে পেরেছেন? ইয়েস স্যার, ইয়েস স্যার, বুঝতে পেরেছি। স্যার পরে কি সবগুলো বিনের একসাথে কি কোনো এভারেজ করা হয় না? নো,
বিনিং মেথডে আসলে বিন করে করে তারপরে সেগুলোকে এভারেজ করা হয়, সবগুলার এভারেজ করা হয় না। সবগুলার এভারেজ যদি আমরা করে ফেলি, ইন্ডিভিজুয়াল বিনগুলোকে এভারেজ করে এরপর সবগুলো বিনের মানে আবার একসাথে কি এভারেজ করা হয়? না, আবার মানে প্রথমে প্রত্যেকটা বিনের এখানে যে 10টা ভ্যালু আছে সেই 10টা ভ্যালুকে এভারেজ করা হয়, তারপরে এভারেজ দিয়ে সবগুলো ভ্যালুকে রিপ্লেস করে দেওয়া হয়। তার মানে এখানে যে 10টা ডেটা পয়েন্ট থাকবে সবগুলো পয়েন্টের ভ্যালু সেম হবে। আবার পরের বিনের যে 10টা পয়েন্ট আছে সেগুলোকে এভারেজ করা হবে, সবগুলো ভ্যালুকে রিপ্লেস করে দেওয়া হবে। তাহলে এখানে যে 10টা পয়েন্ট থাকবে সেই 10টা পয়েন্টের ভ্যালুগুলো সেম হবে, এখানে 10টা পয়েন্টের ভ্যালু अगेन সেম হবে, এভাবে প্রত্যেকটা বিনের ভ্যালুগুলো সেম হবে। ওকে, আর সবগুলা ভ্যালুকে একসাথে করে এভারেজ করি না, কারণ হচ্ছে আমরা যদি একদম সবগুলা ভ্যালুকে 1000 ডেটা পয়েন্টকে আমরা এভারেজ করে সবগুলোকে রিপ্লেস করে দিই তাহলে তো সবগুলা ভ্যালু আসলে সেম হবে, তখন তো আসলে এখান থেকে আসলে লার্নিং করার কিছু থাকবে না। বুঝতে পেরেছেন? এই জন্য একদম সবগুলা ডেটা পয়েন্টকে এভারেজ না করে বিনে ভাগ করে করে প্রত্যেকটা বিনের মধ্যে এভারেজ করা হয়। এটা তো কোথায় যাতে আউটলায়ার্স না থাকে এই জন্য। হ্যাঁ, এটা আউটলায়ার্স রিমুভ করা যায়, এখান থেকে নয়েজও রিমুভ করা যায়। অ্যাকচুয়ালি পুরোটা রিমুভ করা যায় না, বাট মিনিমাইজ করা যায়। ওকে, আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? এনি ডাউট? আচ্ছা, আর কারো কোনো ডাউট যদি না থাকে আমরা আরো কয়েকটা থিওরি দেখি, এরপরে হ্যান্ডসনে চলে যাব। আচ্ছা, ডেটা প্রিপ্রসেসিং এ ডেটার ফিচার নিয়ে আসলে আপনারা প্রচুর কথা শুনবেন। এখানে কিছু ডাউট রিমুভ করার জন্য আমি এই জিনিসটা একটু বলে দিই। সেটা হচ্ছে প্রত্যেকটা ডেটাকে আসলে, মানে প্রত্যেকটা ডেটা না, প্রত্যেকটা ডেটা সেটকে আমরা একটা টেবিল হিসেবে দেখতে পারি বা টেবিল হিসেবে চিন্তা করতে পারি। তো প্রত্যেকটা ডেটা পয়েন্টকে, ডেটা সেটকে যদি আমরা একটা টেবিল হিসেবে চিন্তা করি, নরমালি টেবিল হয় 2 ডাইমেনশনাল টেবিল। তো আমরা যদি একটা 2D টেবিলের কথা চিন্তা করি, এটা হচ্ছে একটা 2D টেবিল। তো ডেটা সেটকে আসলে চিন্তা করা হয় এভাবে, ডেটা সেট ইজ এ কালেকশন অফ ডেটা অবজেক্ট। ওকে, সো ডেটা অবজেক্টের মধ্যে অনেকগুলা ভ্যালু থাকতে পারে। তো সেই ডেটা অবজেক্ট গুলোকে যদি আমরা একটা একটা করে ডেটা সেটে বসাই, সেগুলো হবে ডেটা সেটের এক একটা রো। ওকে, তো প্রত্যেকটা রো কে বলা হবে ডেটা সেটের একটা অবজেক্ট, অথবা ডেটা সেটের একটা রেকর্ড বা পয়েন্ট অথবা ভেক্টর। ইন জেনারেল প্রত্যেকটা রো কে বলা হবে এক একটা স্যাম্পল। সেটাকে আসলে অনেক নামে কল করা যেতে পারে, বাট এগুলাকে আসলে ইয়ে করলে হবে না, এইগুলোতে কনফিউজড হইলে হবে না। যেমন ডেটা রেকর্ড, ডেটা পয়েন্ট, ভেক্টরস অথবা স্যাম্পল, এগুলো আসলে একই জিনিস মিন করে, ডেটা সেটের একটা এক একটা রো। ওকে, अगेन ডেটা সেটের মধ্যে যে কলামগুলো থাকবে সেই কলামগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট বা ফিচার, যেগুলা আসলে ডেটা সেটের ক্যারেক্টারিস্টিক্স রিপ্রেজেন্ট করে। তাহলে আমার যে রো গুলা থাকবে সেগুলোকে বলা হবে এক একটা স্যাম্পল বা এক একটা ডেটা পয়েন্ট, আর যে কলাম গুলা থাকবে প্রত্যেকটা কলামকে বলা হবে এক একটা ফিচার বা এক একটা অ্যাট্রিবিউট। ফিচারের কাজ হবে ডেটার ক্যারেক্টারিস্টিক রিপ্রেজেন্ট করা, আর এখানে যে স্যাম্পল গুলো আছে সেগুলো আসলে এক একটা ডেটা অবজেক্ট বা এক একটা ডেটার রেকর্ড কে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে? ওকে, সো আমরা মোস্টলি দুইটা টার্ম এখানে ইউজ করব। একটা হচ্ছে স্যাম্পল, স্যাম্পল রিপ্রেজেন্ট করবে ডেটার এক একটা রো, আর একটা হচ্ছে ফিচার, ফিচার রিপ্রেজেন্ট করবে ডেটা সেটের এক একটা কলাম। আচ্ছা, সো এই টার্মিনোলজিটা পুরো সেশনালে, ইভেন আপনাদের থিওরিতেও আসলে প্রচুর ইউজ হবে, তো এখানে কনফিউজ হওয়া যাবে না। তারপর আমাদের আরেকটা জিনিস এখানে দেখি, স্ট্যাটিস্টিক্যাল ডেটা টাইপস গুলো কি কি হইতে পারে। আমরা যেহেতু এখানে ডেটা মাইনিং করতেছি, আমাদের ডেটা মাইনিং এর ডেটা আসলে কয় ধরনের হইতে পারে। একদম ডট কেসে যদি ভাগ করে ফেলি, সেগুলো দুইটা টাইপ হইতে পারে, একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ডেটা আর একটা হতে পারে নন স্ট্যাটিস্টিক্যাল ডেটা। স্ট্যাটিস্টিক্যাল ডেটা মেইনলি হইতে পারে নাম্বার বা কোন একটা রিটেন ডকুমেন্ট যেখানে কিছু নাম্বার আছে, কিছু স্ট্রিং আছে,
আরেকটা হতে পারে নন স্ট্যাটিস্টিক্যাল ডাটা। নন স্ট্যাটিস্টিক্যাল ডাটার মধ্যে হতে পারে ইমেজ অথবা অডিও ক্লিপ অর ভিডিও ক্লিপ। ঠিক আছে, সো এই ল্যাবে মোস্টলি আমরা স্ট্যাটিস্টিক্যাল ডাটা ইউজ করব, হয়তোবা ডিপ লার্নিং এ যে আমরা নন স্ট্যাটিস্টিক্যাল ডাটা বা ইমেজ ইউজ করতে পারি, ইমেজ বা ভিডিওস এগুলো ইউজ করতে পারি। তো স্ট্যাটিস্টিক্যাল ডাটাগুলোকে আবার কয়েকটা ক্যাটাগরি সাব ক্যাটাগরিতে ভাগ করা যায়। ফার্স্ট ক্যাটাগরিটা হচ্ছে ডাটাগুলোকে, স্ট্যাটিস্টিক্যাল ডাটাগুলোকে ব্রডলি দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ডাটা, একটা হচ্ছে নিউমেরিক্যাল ডাটা। ক্যাটাগরিক্যাল ডাটা হচ্ছে ওইগুলা যে ডাটাগুলোর জন্য একটা ডিফাইন্ড সেট আছে, কিছু ডিফাইন্ড ভ্যালু আছে, ডিফাইন্ড ভ্যালুগুলোকে নিয়ে একটা ডিফাইন্ড ফাইনাইট সেট আছে। এই ফাইনাইট সেটে যে কোনো একটা ভ্যালু এই ক্যাটাগরিক্যাল একটা ভেরিয়েবল হোল্ড করতে পারে। সাপোজ এরকম এক্সাম্পল হতে পারে ডেজ ইন এ উইক, সপ্তাহের দিনগুলোকে যদি নিয়ে আমি একটা সেট তৈরি করি, সেটা হবে একটা ক্যাটাগরিক্যাল সেট, আর প্রত্যেকটা ভ্যালু হবে একটা ক্যাটাগরিক্যাল ভ্যালু। আর একটা এক্সাম্পল হতে পারে বুলিয়ান সেট, যেমন ট্রু এন্ড ফলস, এটা একটা ক্যাটাগরিক্যাল ডেটা হতে পারে। ওকে, যে কোনো একটা ভেরিয়েবল যে কোনো একটা সময় ট্রু অথবা ফলস যে কোনো একটা ভ্যালুকে হোল্ড করতে পারে। আচ্ছা, আরেকটা হতে পারে যে নিউমেরিক্যাল ভ্যালু। নিউমেরিক্যাল ভ্যালুগুলা ওইগুলা যেগুলা দিয়ে আসলে কোনো ফিক্সড ডিফাইন্ড সেট তৈরি করা যাবে না, যেখানে ভ্যালুগুলা কন্টিনিউয়াস অথবা ইন্টিজার ভ্যালু। ইনফাইনাইট যদি আমি সেট তৈরিও করতে চাই, সেটা ইনফাইনাইট সেট হয়ে যাবে। ওকে, যেমন টাইমের কথা চিন্তা করেন, টাইম অথবা টেম্পারেচার বা কোনো একটা জিনিসের ভেলোসিটি, এগুলো হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু। তো ডেটা আমাদের দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ভ্যালু। ক্যাটাগরিক্যাল ভ্যালু হচ্ছে ওইগুলা যেগুলো আসলে একটা ফিক্সড ডিফাইন্ড ফাইনাইট সেটের মেম্বার হবে, আর নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে যেগুলো দিয়ে আসলে ডিফাইন্ড ফাইনাইট সেট তৈরি করা যায় না, যেগুলো আসলে কন্টিনিউয়াস অথবা ইন্টিজার ইনফাইনাইট সেটের মেম্বার হবে। সেকেন্ডলি, ক্যাটাগরিক্যাল ডেটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নমিনাল ডেটা আর একটা হচ্ছে অর্ডিনাল ডেটা। নিউমেরিক্যাল ডেটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইন্টারভাল ভ্যালু ডেটা অথবা রেশিওড ভ্যালু ডেটা। নমিনাল ডেটা হচ্ছে ওইগুলা যেগুলা ক্যাটাগরিক্যাল এবং যেগুলাতে কোনো ডিফাইন্ড অর্ডার নাই। যেমন যদি আপনি একটা এক্সাম্পল হিসেবে চিন্তা করেন, কোন একটা গাড়ির কালার রেড, ব্লু, গ্রিন অর ব্ল্যাক হতে পারে, জাস্ট এই চারটা কালার। এই চারটা কালারের মধ্যে কোনো অর্ডারিং কি করা যাবে যে ব্ল্যাক হচ্ছে রেডের চেয়ে হায়ার অর রেড হচ্ছে ব্ল্যাকের চেয়ে হায়ার? এরকম কোনো অর্ডারিং করা যাবে? কোনো অর্ডারিং করা যাবে না। যেখানে কোনো অর্ডারিং করা যায় না সেগুলোকে বলা হচ্ছে নমিনাল ডেটা। আর যেখানে অর্ডারিং করা যায়, যেমন যদি আপনি কোনো একটা সাবজেক্টের মার্কস গুলো চিন্তা করেন, সাপোজ কোনো একটা সাবজেক্টের মার্কস হতে পারে এ প্লাস, এ, এ মাইনাস, বি প্লাস। এখানে কিন্তু একটা অর্ডারিং আছে। অর্ডারিংটা হচ্ছে এরকম, এ প্লাস ইজ গ্রেটার দেন এ ইজ গ্রেটার দেন এ মাইনাস, again a minus is greater than b plus. ওকে, তো এরকম অর্ডারিং আছে। যেখানে অর্ডারিং থাকবে সেগুলোকে বলা হয় অর্ডিনাল ক্যাটাগরিক্যাল ডেটা। ওকে, আর কালারের ক্ষেত্রে এরকম কোনো অর্ডারিং করা যায় না যে রেড ইজ গ্রেটার দেন ব্ল্যাক, ব্ল্যাক ইজ গ্রেটার দেন গ্রিন, এরকম কোনো অর্ডারিং এখানে পসিবল না। তো যেখানে অর্ডারিং পসিবল না সেগুলোকে আমরা বলবো নমিনাল ডেটা, আর যেখানে অর্ডারিং পসিবল সেখানে অর্ডিনাল ডেটা। কিন্তু কথা হয়েছে এমন হইতে পারে যে নাও যদি চাই। একজন কথা বলতেছেন স্যার, এখানে যদি অর্ডার আর বি জি আমি যদি প্রত্যেকটাকে কোনো একটা ভ্যালু অ্যাসাইন করে দিই, সেই ক্ষেত্রেই তো আবার এটা অর্ডারিং করা যাবে। যদি অর্ডারিং করা যায় তাহলে সেটাকে অর্ডিনাল ডেটা বলা হবে। যদি অর্ডারিং করা না যায় তাহলে সেটাকে নমিনাল ডেটা বলা হবে। আচ্ছা, ডেটার নিউমেরিক্যাল ডেটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ইন্টারভাল ডেটা, একটা হচ্ছে রেশিওড ডেটা। ইন্টারভাল ডেটা হচ্ছে যেখানে ইন্টারভাল গুলো মিনিংফুল, রেশিও করা মিনিংফুল না। আর যেখানে আসলে রেশিও বা ডিভিশন, মাল্টিপ্লিকেশন এগুলো মিনিংফুল, সেগুলোকে বলা হয় রেশিওড ডেটা। যেমন একটা এক্সাম্পল হতে পারে ডেট বা তারিখ। তারিখগুলোকে আমরা ইন্টারভাল ডেটা বলতে পারি। যেমন আজকের তারিখ, গতকালকের তারিখ, দুইটা তারিখে যদি আমরা ডিফারেন্স দেখি তাহলে আমরা একদিন পাবো, এখানে ডিফারেন্সটা মিনিংফুল। কিন্তু আমরা তারিখগুলোকে যদি ভাগ করি, গতকালকের তারিখকে যদি আজকের তারিখ দিয়ে ভাগ করি, এটা কি আসলে মিনিংফুল কিছু পাওয়া যাবে?
এখানে মিনিংফুল কিছু পাওয়া যাবে না। ওকে, তো যে জায়গাতে ডিফারেন্স করা যায় না বা মাল্টিপ্লিকেশন করা যায় না সেগুলোকে বলা হয় ইন্টারভাল ডেটা। আর যে সকল ডেটাতে ডিফারেন্স মাল্টিপ্লিকেশন এগুলা মিনিংফুল সেগুলোকে বলা হয় রেশিও ডেটা। যেমন ভেলোসিটিকে মাল্টিপ্লিকেশন করতে পারেন, অথবা টেম্পারেচারকেও মাল্টিপ্লিকেশন করতে পারেন। যেমন যদি টেম্পারেচারটা কেলভিন স্কেলে হয়, ওকে, তখন মাল্টিপ্লিকেশনটা মিনিংফুল। কিন্তু টেম্পারেচার যদি আবার ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি ফারেনহাইটে হয় তখন কিন্তু আবার মাল্টিপ্লিকেশন আসলে মিনিংফুল না। ঠিক আছে, মাল্টিপ্লিকেশন ডিভিশন এগুলো তখন মিনিংফুল হয় না, সেগুলোকে বলা হবে ইন্টারভাল ডেটা। ওকে, সো ইন্টারভাল ডেটা হচ্ছে যেখানে ডিফারেন্সটা মিনিংফুল বাট ডিভিশনটা মিনিংফুল না, সেগুলো হচ্ছে ইন্টারভাল। আর যেখানে ডিফারেন্স ডিভিশন দুইটাই মিনিংফুল সেগুলোকে বলা হবে রেশিও ডেটা। ঠিক আছে, পার্থক্যটা বুঝতে পেরেছেন? আচ্ছা, কারো কোনো ডাউট থাকলে বলতে পারেন। ডাউট যদি না থাকে তাহলে আমরা পরে দেখি কি কি এরপরে কি আছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সাপোজ ডেটা মাইনিং এর একদম ফার্স্ট স্টেপ হচ্ছে ডেটা কালেকশন। ডেটা কালেকশন করে তারপরে সেকেন্ড স্টেপটা হচ্ছে ডেটা প্রি প্রসেসিং, এন্ড ডেটা প্রি প্রসেসিং এর পরে একদম থার্ড স্টেপে আমরা আসলে ডেটা মাইনিংটা শুরু করে দিই বা মেশিন লার্নিং অ্যালগরিদম রান করা শুরু করে দিই। সেকেন্ড এবং লাস্ট যে দুইটা স্টেপ আছে ডেটা প্রি প্রসেসিং এবং মেশিন লার্নিং, এই দুইটা স্টেপের মাঝখানে আরেকটা স্টেপ আমাদের দেখতে হয়, যেটাকে আমরা ডেটা প্রি প্রসেসিং এর একটা পার্ট বলতে পারি, সেটা হচ্ছে ডেটা স্প্লিটিং। নরমালি ডেটা মাইনিং শুরু করার আগে আমাদের যে ডেটা সেটটা আছে সেই ডেটা সেটটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিতে হয়। ভাগগুলো হচ্ছে দুইটা হইতে পারে অথবা তিনটা হইতে পারে এরকম। একটা ভাগকে বলি ট্রেনিং সেট, আরেকটা ভাগকে বলি ভ্যালিডেশন সেট, আর লাস্ট পার্টটাকে বলি টেস্ট সেট। আমরা এরকম একটা মেটাফোর দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। সাপোজ আমরা পড়াশোনা করতেছি, তো আমরা যে জিনিসগুলো পড়াশোনা করি আমরা লার্ন করার জন্য, রাইট? যে জিনিসগুলো আমরা পড়াশোনা করি বা যে ম্যাটেরিয়াল গুলো দিয়ে আমরা পড়াশোনা করি সেই ম্যাটেরিয়াল গুলোকে আমরা বলতে পারি আমাদের ট্রেনিং ডেটা। পড়াশোনায় যে ম্যাটেরিয়াল গুলো আমরা ইউজ করি সেগুলোকে আমরা বলতে পারি ট্রেনিং ডেটা। এখন আমরা পড়াশোনা করে লার্ন করেছি কিনা এটা কিভাবে টেস্ট করা হয়? বিভিন্ন এক্সামের মাধ্যমে টেস্ট করা হয়। সো এক্সামে যে জিনিসগুলো আসে সেই জিনিসগুলোকে আমরা বলতে পারি টেস্ট ডেটা। ওকে, যে জিনিস আমরা পড়ে আসছি সেগুলো আসলে ট্রেনিং ডেটা, এক্সামে যেগুলো আসবে সেগুলো হচ্ছে টেস্ট ডেটা, আমাদের লার্নিং কতটুকু হয়েছে সেটাকে মেজার করার জন্য। এখন পড়াশোনা এবং পরীক্ষা এই দুইটার মাঝখানে আমাদের লার্নিং কতটুকু হয়েছে এটাকে টেস্ট করার জন্য আরেকটা কাজ আমরা করি, সেটা হচ্ছে পরীক্ষার হলে যাওয়ার আগে আমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো সলভ করি, যাতে করে আমরা মেজার করি যে আমাদের লার্নিংটা কতটুকু হয়েছে, আমরা ট্রেনিং ডেটার উপর কতটুকু লার্ন করেছি বা আমরা কতটুকু পড়াশোনা করেছি এটাকে একটু টেস্ট করার জন্য আমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো নিয়ে সেগুলোকে সলভ করে একটু টেস্ট করে নেই যে আমাদের লার্নিং কতটুকু হয়েছে, আমরা কি টেস্টে যাব নাকি যাব না। ওকে, সো এই যে মাঝখানে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো নিয়ে আমরা নিজেদেরকে টেস্ট করি, এই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো হচ্ছে আমাদের ভ্যালিডেশন ডেটা। ঠিক আছে, ওকে, সো এই মেটাফোরটা একদম সম্পূর্ণ এই ডেটা মেশিন লার্নিং এ অ্যাপ্লিকেবল। আমরা এখানে ডেটা সেটকে তিনটা ভাগে ভাগ করে নিই। একটা ভাগ হচ্ছে মেশিন লার্নিং অ্যালগরিদমটাকে রান করার জন্য, যাতে করে সে এখান থেকে শিখে। সো এখানে যে ডেটা সেটটা ইউজ করি সেটাকে বলি আমরা ট্রেনিং ডেটা সেট। তারপরে এই মেশিন লার্নিং অ্যালগরিদমটা কতটুকু লার্ন করলো এটাকে টেস্ট করার জন্য আমরা ইউজ করি ভ্যালিডেশন ডেটা সেট। যদি ভ্যালিডেশন ডেটা সেটের উপর টেস্ট করে দেখি যে আসলে ভালো লার্ন করতে পারে না, তখন হয়তো বা অন্য কোনো মেশিন লার্নিং অ্যালগরিদম আমাদেরকে এখানে নিয়ে আসতে হবে। ওকে, এটা একটা আইটারেটিভ প্রসেস হবে। যদি একটা মেশিন লার্নিং অ্যালগরিদম ভালো কাজ না করে তাহলে হয়তো বা অন্য একটা মেশিন লার্নিং অ্যালগরিদম নিয়ে আসতে হবে। অথবা এরকমও হইতে পারে যে ভ্যালিডেশন ডেটা সেটের উপর যদি মেশিন লার্নিং মডেলটাকে অ্যাপ্লাই করে দেখি যে আসলে লার্নিংটা ভালো হয় না, তখন এরকমও হইতে পারে যে
আমরা যে মডেলটা ইউজ করতেছি সেই মডেলের কিছু প্যারামিটার আমরা টিউন করে নিলাম, টিউন করে নিয়ে দেখা যাবে যে এখানে পারফরমেন্স ভালো হইতে পারে। ওকে, তো মোদ্দা কথা হচ্ছে টেস্টের আগে যদি আমি টেস্ট করতে চাই যে মডেলের পারফরমেন্স কতটুকু হয়েছে, তখন আমরা ভ্যালিডেশন ডেটা সেট ইউজ করব। আর সম্পূর্ণ লার্নিং হয়ে যাওয়ার পরে একদম ফাইনাল ফেজে আমরা টেস্ট ডেটার উপর মডেলটার পারফরমেন্স মেজার করব। ওকে, সো মোদ্দা কথা হচ্ছে মেশিন লার্নিং এ যাওয়ার আগে ডেটা সেটটাকে আমাদেরকে স্প্লিট করে নিতে হবে। 3টা স্প্লিট হইতে পারে ম্যাক্সিমাম। একটাকে বলবো ট্রেনিং ডেটা সেট, হচ্ছে ভ্যালিডেশন ডেটা সেট, আর একটা হচ্ছে টেস্ট ডেটা সেট। নরমালি এই স্প্লিটিংটা 80-20 রুলে করা হয়। 80-20 রুল হচ্ছে এরকম, 80% হচ্ছে ট্রেনিং ডেটা সেট রাখা হয় আর 20% টেস্ট ডেটা সেট রাখা হয়। ওকে, 80% ট্রেনিং ডেটার মধ্যে আরেকবার স্প্লিট করে অরিজিনাল ট্রেনিং ডেটা রাখা হয় আর ভ্যালিডেশন ডেটা সেট রাখা হয়। এখানেও 80-20 রুলকে ফলো করা হয়, 80% ট্রেনিং ডেটা আর 20% ভ্যালিডেশন ডেটা। তো যদি আমরা স্প্লিটিংটা গ্রাফিক্যালি দেখি তাহলে স্প্লিটিংটা এরকম। এখানে এই পুরোটুকু হচ্ছে আমার ডেটা সেট। এটাকে ইনিশিয়ালি দুইটা ভাগে ভাগ করা হয়, এক পাশে থাকে ট্রেনিং ডেটা সেট আর এক পাশে ট্রেনিং ডেটা সেট আর এক পাশে টেস্টিং ডেটা সেট। ট্রেনিং ডেটা সেটকে আরেকবার দুই ভাগে ভাগ করা হয়, একটা ভাগ হচ্ছে ভ্যালিডেশন ডেটা সেট আর একটা হচ্ছে অরিজিনালি আমার যে ট্রেনিং ডেটা সেট, যেটাকে দিয়ে মেশিন লার্নিং অ্যালগরিদমটাকে রান করব। আচ্ছা, আগের স্লাইডটাতে দুইটা পয়েন্ট বলা আছে, সেটা হচ্ছে the model tries to learn the data set and in various characteristics and in cases which also raises the issue of overfitting and underfitting. আচ্ছা, এখানে এই যে দুইটা পয়েন্ট, ওভারফিটিং এন্ড আন্ডারফিটিং, এই দুটো জিনিস কি মিন করে? এই দুটো জিনিস আপনি প্রায় মেশিন লার্নিং এ শুনবেন যে একটা মডেল ওভারফিট হয়ে গেছে অথবা একটা মডেল আন্ডারফিট হয়ে গেছে। এটা আসলে কি মিন করে? ট্রেনে অ্যাকুরেসি ভালো কিন্তু টেস্ট অ্যাকুরেসি কম, ওভারফিটিং। আর আন্ডারফিটিং হচ্ছে ট্রেন অ্যাকুরেসি কম বা টেস্ট অ্যাকুরেসি ভালো। ওকে, এটা কি আপনাদেরকে থিওরিতে পড়ানো হয়েছে? থিওরিতে কি এটা ওইভাবে স্যার ওইভাবে পড়ানো হয় নাই, বাট এটা ইয়াতে ছিল আমাদের আগের সেমিস্টারে ছিল একটা আচ্ছা নিউমেরিক্যাল কোর্স। আচ্ছা, বুঝতে পেরেছি। গ্রেট। আচ্ছা, সো ওভারফিটিং আন্ডারফিটিং এখানেও প্রচুর ইউজ হবে এই দুইটা টার্ম। আচ্ছা, টার্ম দুটাকে যদি আমি একটা মেটাফোর দিয়ে এভাবে রিপ্রেজেন্ট করি, সাপোজ ট্রেনিং ডেটা দিয়ে আসলে আপনি একটা মেশিন লার্নিং অ্যালগরিদমকে লার্ন করান বা একটা মেশিন লার্নিং মডেলকে লার্ন করান। তো লার্নিং এর সময় যেমন আমরা নিজেরা যখন পড়াশোনা করি, তো লার্ন করতে করতে এমন হয়ে যেতে পারে যে একটা ম্যাটেরিয়াল আমরা পড়তেছি, পড়ে পড়ে সেটাকে একদম মুখস্থ করে ফেললাম। ওকে, সো পড়ে পড়ে যদি একটা জিনিসকে আমরা একদম মেমোরাইজ করে ফেলি, তাহলে যেটা হবে যে আমি যখন টেস্টে যাব, এক্সামে যখন আমি যাব, এক্সামে যাওয়ার পর আমার যদি একদম ট্রেনিং এ আমি যে জিনিসগুলো পড়েছি ওই জিনিসগুলো না এসে একটু ভেরিয়েশন হয়ে একটু অন্য কিছু আমাকে দেওয়া হয়, তখন দেখা যাবে আমি ওই জিনিসটা পারবো না। আমি যেগুলা মেমোরাইজ করেছি আমি শুধুমাত্র ওই জিনিসগুলাই পারবো। ওকে, তাহলে ট্রেনিং এর সময় আমার পারফরমেন্স খুবই ভালো, আমি সবকিছু মুখস্থ করে ফেলেছি। এখান থেকে যদি আমাকে কিছু আস্ক করা হয় তাহলে আমি সবকিছু সাথে সাথে বলে দিতে পারবো। বাট এক্সামে যে যদি আমাকে আসলে একটু ডিফারেন্ট কোনো কিছু আস্ক করা হয়, তখনই দেখা যাবে যে আমার পারফরমেন্সটা তখন আর ভালো হচ্ছে না, আমি ওই জিনিসটা পারতেছি না। এটাকে বলা আসলে ওভারফিটিং। ওকে, ট্রেনিং এর সময় তার অ্যাকুরেসিটা খুবই ভালো, কিন্তু টেস্টিং এর সময় অ্যাকুরেসিটা ভালো না, এটাকে বলতেছি ওভারফিটিং। আন্ডারফিটিং হচ্ছে যে আমি আসলে তেমন কোনো কিছু লার্নই করব না, কোনো কিছু আমি লার্নই করব না, আমি জাস্ট মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে গেলাম যে আমি কোনো কিছু লার্ন করবো না। পরীক্ষায় যদি কোনো কোয়েশ্চেন আসে তো আমি জাস্ট বলে দিব যেটাই আমাকে আস্ক করা হবে ওইটার গুরুত্ব অপরিসীম, ইহার গুরুত্ব অপরিসীম, এটা বলে দিব। যদি মেন্টালিটি এরকম হয় আমি কোনো কিছুই লার্ন করলাম না, সেক্ষেত্রে ট্রেনিং অ্যাকুরেসি, টেস্টিং অ্যাকুরেসি কোনটাই আমার ভালো হবে না, এটাকে বলা হয় আন্ডারফিটিং। ওকে, সো প্রপারলি যদি রান না করতে পারে তাহলে সেটাকে আমরা আন্ডারফিটিং বলবো। ঠিক আছে? ওকে, সো এই কয়টা ছিল আমাদের থিওরি। এখন আমরা একটু কোডে যাই যে ডেটা প্রিপ্রসেস আমরা কিভাবে করতে পারি।
আজকে যে ম্যাটেরিয়াল গুলো দেখাচ্ছি সেই ম্যাটেরিয়াল গুলো আমি গতকালকে আপ করে দিয়েছিলাম, আপনারা কি দেখেছিলেন ম্যাটেরিয়াল গুলো? কেউ যদি এখনো পর্যন্ত না দেখেন এরপরে একটু দেখে নিয়েন। আচ্ছা, ডেটা প্রি প্রসেসিং এর জন্য আমি একটা নোটবুক আপ করেছি, এখানে দুইটা এক্সাম্পল দিয়ে ডেটা প্রি প্রসেসিং দেখানো আছে। একটাতে ইউজ করা হয়েছে ওয়ার্ল্ড কাপের ডেটা সেট, ফুটবল ওয়ার্ল্ড কাপ রিসেন্ট ইয়ারের যে ওয়ার্ল্ড কাপ গুলো আছে সেগুলোর ডেটা সেট। আরেকটাতে দেখানো আছে কিছু ডায়াবেটিক পেশেন্টস এর ডেটা সেট, আচ্ছা এক্সাম্পল 2 তে। ওকে, আচ্ছা আমরা একটা একটা করে এক্সাম্পল দেখি। দেখেন আমাদের কাছে দুইটা ডেটা সেট আছে, একটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ ম্যাচেস ডেটা সেট, একটা হচ্ছে ডায়াবেটিক্স পেশেন্টসদের ডেটা সেট। তো এই ডেটা সেট গুলো আমি আপনাদের জন্য আপ করে দিয়েছি। এই যে একটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ ডেটা সেট, যেটা আসলে একটা সিএসভি ফাইল। এই সিএসভি ফাইলের টোটাল রো আছে হচ্ছে আপনার, আচ্ছা এখানে টোটাল রো কতগুলো আছে, কলাম কতগুলো আছে, কি কি ফিচার আছে, এগুলো আমরা ডেটা সেটের মাধ্যমে কোডিং এর মাধ্যমে দেখবো। আচ্ছা, ওয়ার্ল্ড কাপ ডেটা সেট আছে হচ্ছে ওয়ার্ল্ড কাপ ম্যাচেস ডট সিএসভি এই ফাইলটাতে, আর ডায়াবেটিক পেশেন্টসদের ডেটাগুলো আছে ডায়াবেটিস আন্ডারস্কোর নাল ডট সিএসভি এই ফাইলটাতে। আচ্ছা, তো শুরুতেই আমরা যে কাজটা করব, ডেটা সেটকে লোড করব। ডেটা সেটকে প্রি প্রসেস করার আগে আমাদেরকে ডেটা সেটকে আগে লোড করে নিতে হবে। তো ডেটা সেট লোডিং এবং প্রি প্রসেসিং এর জন্য আমরা কিছু পাইথন লাইব্রেরি ইউজ করব। সেই লাইব্রেরিগুলোর ডেসক্রিপশন একদম উপরে দেওয়া আছে। একটা লাইব্রেরি হচ্ছে নামপাই লাইব্রেরি, আর সেকেন্ড লাইব্রেরি হচ্ছে পান্ডাস লাইব্রেরি। এই দুটো লাইব্রেরি আসলে ডেটা মাইনিং বা মেশিন লার্নিং এ প্রচুর ইউজ করা হয়। এই দুটো লাইব্রেরি নিয়ে আপনারা একটু নিজেরা পড়াশোনা করে নিন। দুটো লাইব্রেরির চিট শিট পাওয়া যায়, আমি আগের ল্যাবের ম্যাটেরিয়ালের সাথে নামপাই লাইব্রেরির চিট শিট দিয়ে দিয়েছি। আজকে পসিবলি আমি পান্ডাস লাইব্রেরির চিট শিট দিয়ে দেবো, আপনারা চিট শিট দেখে দেখে এগুলো আসলে প্র্যাকটিস করতে পারেন। চিট শিট গুলো হচ্ছে এরকম, নামপাই চিট। প্রত্যেকটা লাইব্রেরির জন্য এরকম চিট শিট আছে, আপনারা সেই চিট শিট দেখে দেখে লাইব্রেরি গুলো নিয়ে আসলে শিখে নিতে পারেন। দেখেন এটা হচ্ছে একটা চিট শিট, এখানে লাইব্রেরির বেসিক ফাংশনালিটি গুলো আসলে সবগুলো একটা একটা করে এক্সাম্পল আকারে দিয়ে দেওয়া আছে। তো এখানে এগুলো দেখে দেখে যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে মোটামুটি শিখে ফেলবেন। নামপাই এবং পান্ডাস দুইটা লাইব্রেরি আপনাদেরকে শিখতে হবে, দুইটারই চিট শিট আপনারা পাবেন। হ্যাঁ, আমিও এই ম্যাটেরিয়ালের সাথে চিট শিট গুলো দিয়ে দেবো, সেগুলোকে আপনাদের নিজেদের আসলে প্র্যাকটিস করতে হবে, এই ক্লাসে দেখানোর মতো আসলে এনাফ সময় আমরা পাবো না। ওকে, সো নামপাই এবং পান্ডাস এই দুইটা লাইব্রেরি আপনারা দেখে নেবেন। এর সাথে আরো কয়েকটা লাইব্রেরি আমরা ইউজ করব। একটা লাইব্রেরি হচ্ছে ম্যাটপ্লটলিব, এটার কাজ হচ্ছে যে কোনো প্লটিং এর জন্য ইউজ করা হয়, কোনো গ্রাফ প্লটিং যদি করতে চাই তাহলে ম্যাটপ্লটলিব ইউজ করা হয়। আরেকটা লাইব্রেরি হচ্ছে scikit-learn, ম্যাটপ্লটলিব না, এটা scikit, scikit-learn আরেকটা প্যাকেজ আছে, সেটাও আসলে আপনাদেরকে শেখা লাগতে পারে। scikit-learn মেইনলি আসলে সেটা খুব বেশি শেখা লাগবে না, scikit-learn আমরা ইউজ করতে করতে শিখে যাব। scikit-learn হচ্ছে একটা পাইথন লাইব্রেরি, যে লাইব্রেরিতে মেশিন লার্নিং এর ডিফারেন্ট অ্যালগরিদম আগে থেকে ওখানে তৈরি করে দেওয়া আছে, জাস্ট আপনি ফাংশন কল করে ওই অ্যালগরিদম গুলোকে ইউজ করবেন। ওকে, নট অনলি অ্যালগরিদম, সেখানে আপনি ডেটা সেট, ইউটিলিটিস এবং আদার্স ফ্রেমওয়ার্কও পাবেন। তো প্রত্যেকটা লাইব্রেরির যদি আপনাদের ইনস্টল করা থাকে তাহলে তো থাকলোই প্যাকেজের সাথে, যদি ইনস্টল করা না থাকে তাহলে আসলে কমান্ড প্রম্পটে যে আপনারা যদি এই কমান্ড গুলো দিয়ে দেন তাহলে ওই লাইব্রেরি গুলো ইনস্টল হয়ে যাবে। যদি পান্ডাস ইনস্টল করতে চান পিপ ইনস্টল পান্ডাস, ম্যাটপ্লটলিব যদি ইনস্টল করতে চান পিপ ইনস্টল ম্যাটপ্লটলিব, আর যদি scikit-learn ইউজ করতে চান তাহলে এই কমান্ডটা দিয়ে দেবেন। ওকে, জাস্ট কমান্ড প্রম্পটে যে এটা লিখে দিলেই সে লাইব্রেরিটা ইনস্টল করে নেবে। আচ্ছা, তো শুরুতেই আমি সেই লাইব্রেরি গুলো অ্যাড করে নিলাম, এখানে লাইব্রেরি গুলো অ্যাড করা আছে।
এরপরে আচ্ছা, লাইব্রেরি গুলো অ্যাড করে নেওয়ার পরে পরের কাজটা হবে ডেটা সেট গুলোকে ইম্পোর্ট করে নেওয়া। তো ডেটা সেট গুলোকে ইম্পোর্ট করার জন্য আমি এখানে যেটা ইউজ করব, পান্ডার একটা ফাংশন ইউজ করব। দেখেন, পান্ডা লাইব্রেরির পান্ডাস কে ইম্পোর্ট করেছি এস পিডি হিসাবে। সো পিডি দিয়ে পান্ডা লাইব্রেরিটাকে ইউজ করব। সেই লাইব্রেরির একটা ফাংশন হচ্ছে রিড সিএসভি, সিএসভি ফাইলকে রিড করার জন্য। রিড সিএসভির ভিতর আমি ফাইলের নামটা লিখে দিলাম ওয়ার্ল্ড কাপ ম্যাচেস ডট সিএসভি। এটা যদি লিখে দেই তাহলে সে ডেটা সেটটাকে রিড করে নেবে। ওকে, এখন ডেটা সেটটাকে রিড করে নেওয়ার পরে আচ্ছা, আমি ইয়েগুলো একটু রিমুভ করে দিই, আউটপুটগুলো যেগুলো আমি আগে ক্রিয়েট করেছি। ওকে, সো এই লাইনটা ডেটা সেটটাকে রিড করে নেবে। আচ্ছা, এটা আগে আচ্ছা, ডেটা সেটটাকে রিড করে নেওয়ার পরে ডেটা সেটটাকে যদি আমরা দেখতে চাই তাহলে আমরা জাস্ট লিখে দেব যে ডেটা সেটের নামটা, তাহলে এখানে ডেটা সেটটা আমরা দেখতে পারবো। দেখেন ডেটা সেটে মোট কতগুলো রো আছে, 0 1 2 আপ টু 4 5 7 1, মানে 4571 এতগুলা রো আছে। ওকে, তো প্রত্যেকটা রো হচ্ছে আমার এক একটা ডেটা, এক একটা রেকর্ড। আর এদিকে কলাম গুলাতে কি কি আছে দেখেন, ইয়ার আছে, কোন ম্যাচটা কোন বছর হয়েছিল, ডেট টাইম আছে, কবে কত সময় সেই ম্যাচটা হয়েছিল, কোন স্টেজে হয়েছিল, কোন স্টেডিয়ামে হয়েছিল, কোন সিটিতে হয়েছিল, সেখানে হোম টিম কে ছিল, অ্যাওয়ে টিম কে ছিল, হোম টিমের গোল কতগুলো ছিল, অ্যাওয়ে টিমের গোল কতগুলো ছিল, উইন কন্ডিশন কি ছিল, এই সকল জিনিসগুলা এক একটা ফিচার হিসেবে এখানে আছে। ওকে, তো এখানে আসলে পুরো ডেটা সেটের একটা পার্ট দেখানো হচ্ছে। এখানে রেকর্ড গুলো 0 থেকে 4 আর শেষ থেকে 5টা রেকর্ড দেখানো আছে। তো আমি যদি চাই যে এই ডেটা সেটের প্রথম 10টা রেকর্ড আমি দেখব, তাহলে আমি এখানে লিখে দেব ডেটা সেট ডট হেড, হেড থেকে 10টা ডেটা আমি দেখতে চাই, সেটা লিখে দিলে দেখেন একদম শুরু থেকে 10টা ডেটা পয়েন্ট আপনাকে দেখাচ্ছে। যদি আমি একদম শেষের থেকে 10টা ডেটা পয়েন্ট দেখতে চাই তাহলে টেল থেকে সে 10টা ডেটা পয়েন্ট দেখাবে। ওকে, আচ্ছা, এখন ডেটা সেটের কয়েকটা প্রপার্টি যদি আমি একটু দেখি। একটা প্রপার্টি হইতে পারে যে ডেটা সেটে শেপ কত, এখানে রো বরাবর কতগুলো এলিমেন্ট আছে, কলাম বরাবর কতগুলো এলিমেন্ট আছে, হ্যাঁ, সেগুলো যদি দেখতে চাই তাহলে আমি লিখে দেব ডেটা সেটের শেপ, এটা প্রিন্ট ফাংশনে লিখে দেব। এখানে ইন্ডেক্সিং কত থেকে কত হইতে পারে সেটা যদি দেখতে চাই তাহলে ডেটা সেট ডট ইন্ডেক্স প্রিন্ট ফাংশনে লিখে দিব। এন্ড ডেটা সেটে কি কি কলাম আছে সেই কলামগুলো যদি দেখতে চাই তাহলে ডেটা সেট ডট কলামস এটা প্রিন্ট ফাংশনে লিখে দেব। যদি লিখে দিই তাহলে সবগুলো জিনিস আমাকে একটা একটা করে দেখাবে। দেখেন শুরুতে ডেটা সেটের শেপ দেখাচ্ছে, শেপ হচ্ছে 4572 বাই 20, দ্যাট মিন্স এতগুলো রো আছে আর 20টা কলাম আছে। ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে, ইন্ডেক্সিং শেষ হবে 4572 পর্যন্ত, আর প্রত্যেকটা স্টেপ হচ্ছে 1 করে, দ্যাট মিন্স 0 1 2 3 এভাবে হবে। এন্ড ডেটা সেটের কলামে কি কি আছে সেটার একটা লিস্ট এখানে দেওয়া আছে। কলামে থাকবে ফার্স্ট ফিল্ড হিসেবে ইয়ার আছে, তারপরে ফিল্ড হিসেবে ডেট টাইম, পরের ফিল্ড হিসেবে স্টেজ, এভাবে কলামগুলো আছে। যে এখানে উপরে যেগুলো আছে সেগুলাই এই যে এই জায়গাটাতে দেখাচ্ছে। ওকে, সো এভাবে চাইলে আমরা ডেটা সেটের প্রপার্টি গুলো দেখতে পারি। ডেটা সেটের কোন একটা পার্টিকুলার রোতে কি কি ডেটা আছে সেটা যদি আমরা দেখতে চাই, সাপোজ ডেটা সেটের একদম ফার্স্ট রোতে কি কি আছে, যে এখানে হেড যদি আমরা দেই তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট রো। এই ফার্স্ট রোতে কি কি ভ্যালু আছে এই ভ্যালুগুলো যদি আমরা পার্টিকুলারলি দেখতে চাই তাহলে আমরা লিখবে হবে ডেটা সেট ডট লোকেশনের লোক এবং কারেসপন্ডিং ইন্ডেক্স, এটা যদি দিয়ে দেই ইন্ডেক্স হচ্ছে 0, সো ফার্স্ট ইন্ডেক্সে যেই ভ্যালু যেই ডেটাটা আছে সেই ডেটাটা দেখাবে। দেখেন ফার্স্ট ইন্ডেক্সে যেটা আছে ইয়ারের ভ্যালু হচ্ছে 1930, ডেট টাইম হচ্ছে দিস ওয়ান, স্টেজ হচ্ছে গ্রুপ 1, স্টেডিয়াম দিস, সিটি দিস। সো ফার্স্ট ডেটা সেটে ফার্স্ট ডেটা রোতে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো এখানে
দেখাচ্ছে। যদি আমরা 100তম ডেটা রোতে যে ডেটাটা আছে সেটা দেখতে চাই তাহলে এখানে জাস্ট 100 দিয়ে দিব, তাহলে ওই রোতে কি কি আছে সেগুলো দেখাবে। তো এইভাবে আসলে আমরা যে কোনো স্যাম্পল এখানে জাস্ট ইন্ডেক্সিং ইউজ করে দেখতে পারি। সো এখনো পর্যন্ত যে জিনিসগুলো দেখলাম এগুলো হচ্ছে জাস্ট ডেটা সেটটাকে দেখা, কিন্তু ডেটা সেটের কোনো প্রি প্রসেসিং এখনো পর্যন্ত আমরা করিনি। আমরা যদি এখন কিছু প্রি প্রসেসিং করি, দেখি আমরা কি কি ধরনের প্রি প্রসেসিং করতে পারি। এখানে ডেটা সেটটাকে যদি আমরা একটু দেখি, যে ডেটা সেটের প্রচুর নট এ নাম্বার ভ্যালু আছে, দ্যাট মিন্স নট অ্যাপ্লিকেবল ভ্যালু আছে। ওকে, এগুলো আসলে এক একটা মিসিং ভ্যালু। সেই মিসিং ভ্যালুগুলোকে এখানে কতগুলো মিসিং ভ্যালু আছে সেগুলো যদি আমরা দেখতে চাই তাহলে আমরা লিখব ডেটা সেট ইজ নাল। এটার কাজ হবে প্রত্যেকটা ডেটা অ্যাট্রিবিউটে যে যে চেক করা যে ওইখানে আসলে মিসিং ভ্যালু আছে কিনা। যদি মিসিং ভ্যালু থাকে তাহলে সেখানে ট্রু বসাবে, যদি মিসিং ভ্যালু না থাকে তাহলে ফলস বসাবে। দেখেন এখানে এই যে কিছু জায়গা আছে ফলস, তার মানে এখানে আসলে মিসিং ভ্যালু নাই। আর কিছু ফিল্ডে এখানে আছে ট্রু, দ্যাট মিন্স এখানে আসলে মিসিং ভ্যালু আছে। ওকে, এখানে ভ্যালুগুলো মিসিং। তো আমরা যদি চেক করতে যাই যে এখানে আসলে কতগুলো মিসিং ভ্যালু আছে, তাহলে আমরা লিখবো ডেটা সেট ইজ নাল ডট সাম। তাহলে সে সাম করে দেখাবে যে এখানে কতগুলা মিসিং ভ্যালু পাওয়া গেছে। যেমন এই যে দেখেন এখানে মিসিং ভ্যালু পাওয়া যাবে, ইয়ারের জন্য মিসিং ভ্যালু আছে 3720, এতগুলো মিসিং ভ্যালু আছে। ডেট টাইমের জন্য সেম অ্যামাউন্ট অফ মিসিং ভ্যালু আছে। প্রত্যেকটা ফিল্ডে আসলে সমান সংখ্যক মিসিং ভ্যালু আছে। এখন আমরা যদি মিসিং ভ্যালুগুলোকে ইগনোর করতে চাই, একদম ডিলিট করে দিতে চাই, তাহলে আমরা জাস্ট লিখবো ডেটা সেট ডট ড্রপ NA ডট ড্রপ নট অ্যাপ্লিকেবল ভ্যালুস। নট অ্যাপ্লিকেবল ভ্যালুস গুলো যদি আমরা ড্রপ করে দেই তাহলে যে জায়গাগুলোতে মিসিং ভ্যালু আছে সেগুলা পুরো রোটাকেই ডিলিট করে দেবে, পুরো স্যাম্পলটাকে ডিলিট করে দেবে। তাহলে এই কাজটা আমরা দুইভাবে করতে পারি। একটা কাজ হচ্ছে যে আমরা যে ডেটা সেটে আছি সেই ডেটা সেটের থেকেই জাস্ট মিসিং ভ্যালু গুলোকে ড্রপ করে দেওয়া, অথবা আরেকটা কাজ করা যেতে পারে যে আমি যে ডেটা সেটে আছি সেই ডেটা সেটটাকে ইনট্যাক্ট রাখা হবে এবং মিসিং ভ্যালু যেগুলো আছে সেগুলোকে ডিলিট করে নতুন একটা ডেটা সেট তৈরি করা হবে। যদি নতুন ডেটা সেট তৈরি করতে চাই তাহলে আমরা লিখবো ইন প্লেস ইজ ইকুয়াল টু ফলস। আর যদি আমরা যে ডেটা সেটে আছে সেই ডেটা সেটেই কাজ করতে চাই, নতুন কোনো ডেটা সেট তৈরি করতে না চাই, তাহলে আমরা লিখবো ইন প্লেস ইজ ইকুয়াল টু ট্রু। ওকে, তো এখানে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে মিসিং ভ্যালুগুলোকে ড্রপ করে নতুন ডেটা সেট তৈরি করতে যাচ্ছি, অর্থাৎ অরিজিনাল যে ডেটা সেট আছে সেটাকে ইনটেক রাখতে যাচ্ছি। এর জন্য ইন প্লেস ইজ ইকুয়াল টু ফলস লিখলাম। আচ্ছা, এটা করে যদি আমি রান করে দেই এটাকে, তাহলে সে ডেটা সেট থেকে মিসিং ভ্যালুগুলোকে রিমুভ করে দিবে। আর রিমুভ করে দেওয়ার পরে যদি আমি যে এইভাবে দেখতে চাই যে আসলে এখানে নাল ভ্যালু কতগুলো আছে, তাহলে আমি লিখবো ডেটা সেট ইজ নাল ডট সাম। এটা করে দিলে সে দেখাবে, সরি ডেটা সেট 2 তে আমরা নিয়ে গিয়েছিলাম, যেখানে দেখেন এখানে মিসিং ভ্যালু দেখাচ্ছে 0। দ্যাট মিন্স যে জায়গাগুলোতে মিসিং ভ্যালু ছিল সেগুলোকে ড্রপ করে দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা, এখন মিসিং ভ্যালুকে ড্রপ করে দেওয়ার পরে এখন যদি আমি ডেটা সেটের শেপটাকে দেখতে চাই যে এখন ডেটা সেটের শেপটা কত আছে, তাহলে আমি দেখতে পাবো যে ডেটা সেটের এখন রো আছে টোটাল 850টা এবং কলাম আছে টোটাল 20টা। ওকে, এর আগে ডেটা সেটের টোটাল রোজ ছিল যে এখানে আমরা দেখতে পাবো, এর আগে ডেটা সেটের টোটাল রো ছিল 4572, এখন সেটা হয়ে গেছে অনলি 850। ওকে, তার মানে বাকিগুলাকে সে ডিলিট করে দিয়েছে। আচ্ছা, তার মানে ডেটা সেটের একটা বড় পার্ট আমরা জাস্ট ড্রপ করে ফেলে দিয়েছি। সো এটা হইতে পারে, আমি এর আগেও বলেছি, যদি আমি ডেটা সেটটা অনেক বড় থাকে তাহলে আমি অনেকগুলা ডেটা পয়েন্ট রিমুভ করে দিতে পারি। কিন্তু ডেটা সেটটা যদি ইনিশিয়ালি আমার ছোট হয়, সেক্ষেত্রে যদি আমি ডেটা সেট থেকে অনেকগুলো ডেটা পয়েন্ট রিমুভ করে দিই তাহলে ডেটা সেটটা আরো ছোট হয়ে যাবে। তখন দেখা যাবে মেশিন লার্নিং অ্যালগরিদম সেটার উপর আসলে খুব বেশি লার্ন করতে পারবে না। সেক্ষেত্রে
ডেটা পয়েন্ট রিমুভ না করে যেটা করতে পারি, যেখানে মিসিং ভ্যালু আছে সেগুলোকে রিপ্লেস করে দিতে পারি উইথ মিন, মিডিয়ান অথবা মড ভ্যালু। ওকে, মোস্ট প্রবাবল ভ্যালুগুলো দিয়ে সেই মিসিং ভ্যালুগুলোকে রিপ্লেস করে দিতে পারি। যেমন এই ডেটা সেটেই আমরা সেই কাজটা করতে পারি। সাপোজ আমরা যদি ডেটা সেটের যে আমাদের যে ডেটা সেটটা আছে এই ডেটা সেটের ইয়ারের ভ্যালুগুলো দেখি, এই ডেটা সেটের অনলি ইয়ারের ভ্যালুগুলো যদি আমরা দেখতে চাই এবং টেল থেকে যদি 10টা ভ্যালু দেখতে চাই, আমরা লিখবো ডেটা সেট এর ইয়ারের ভ্যালুগুলো দেখতে চাই এবং ইয়ারের ভ্যালুগুলোর টেল থেকে 10টা ভ্যালু দেখতে চাই। তখন আমরা দেখবো যে ইয়ারের টেল থেকে 10টা ভ্যালু সবগুলো আসলে নট এ নাম্বার ভ্যালু, দ্যাট মিন্স মিসিং ভ্যালু আছে। ওকে, এখন এই মিসিং ভ্যালুগুলোকে আমরা ইয়ারের মিন ভ্যালু দিয়ে রিপ্লেস করতে চাই। তো আমরা আগে দেখি ইয়ারের মিন ভ্যালুটা কত হয়। আমাদের এখানে যত ইয়ারের ভ্যালুগুলো আছে সবগুলোর মিন ভ্যালু আসলে 1985। তো ইয়ারের মিন ভ্যালুগুলোকে যদি আমি মিসিং ভ্যালু, ইয়ারের মিন ভ্যালু দিয়ে যদি মিসিং ভ্যালুগুলোকে রিপ্লেস করতে চাই, তাহলে আমরা এভাবে লিখবো ডেটাসেট ইয়ার ডট রিপ্লেস, কোন ভ্যালুগুলোকে রিপ্লেস করব, এনপি নেন ভ্যালুগুলোকে রিপ্লেস করব, নট এ নাম্বার ভ্যালুগুলোকে রিপ্লেস করব উইথ মেন ভ্যালু। তো এখানে যে ভ্যালু দিয়ে রিপ্লেস করব সেই ভ্যালুটা আমরা লিখে দিচ্ছি। তো এটা যদি করে দেই তাহলে সে মিসিং ভ্যালুগুলোকে রিপ্লেস করে দিবে। এখন যদি ডেটা সেটের টেল থেকে ইয়ারের ভ্যালুগুলো দেখি তাহলে দেখবো যে টেলের ইয়ারের ভ্যালুগুলো হয়ে গেছে 1985 এবং সবগুলো 1985 হয়ে গেছে। ওকে, সিমিলারলি আমি যদি ডেটা সেটের সিটির ভ্যালুগুলো দেখি টেল থেকে, সিটির 10টা ভ্যালু দেখি টেল থেকে, তাহলে সিটির ভ্যালুগুলো দেখেন এখানে নট এ নাম্বার এভাবে আছে, দ্যাট মিন্স মিসিং ভ্যালু আছে। তো সিটির ক্ষেত্রে সিটি তো অ্যাকচুয়ালি একটা নেম, নেমের তো আসলে মিন ভ্যালু হইতে পারে না, নেমের যে ভ্যালু হতে পারে সেটা হচ্ছে মড ভ্যালু। ওকে, যে ভ্যালুটা আসলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে সেটা আসলে মড। সো মড ভ্যালুটা যদি আমরা দেখি, সিটির মড ভ্যালু আসলে মেক্সিকো সিটি, মড ভ্যালু দিয়ে যদি আমরা মিসিং ভ্যালুগুলোকে রিপ্লেস করে দেই, যেখানে দেখেন সিটির মিসিং ভ্যালুগুলোকে রিপ্লেস করা হচ্ছে উইথ সিটির মড ভ্যালু। এইটা করে যদি আমরা সিটির টেল থেকে 10টা পয়েন্ট দেখি তাহলে দেখবেন যে সবগুলো মেক্সিকো সিটি হয়ে গেছে। ওকে, তো এভাবে যদি আমরা এখন পুরো ডেটা সেটটা দেখতে চাই, দেখেন পুরো ডেটা সেটে যে ইয়ারের কোনো মিসিং ভ্যালু নাই এবং সিটিতেও কোনো মিসিং ভ্যালু নাই, বাট অন্যান্য ফিল্ডে মিসিং ভ্যালু আছে, এখনো আছে, কারণ ওইগুলোকে আমরা এখনো রিপ্লেস করে নাই। তো আমরা চাইলে ওইগুলোকেও রিপ্লেস করে দিতে পারি। রিপ্লেসিং এর সময় আমরা মিন ইউজ করতে পারি, মিডিয়ান ইউজ করতে পারি অথবা মড ইউজ করতে পারি। ওকে, যে কোনটাই আমরা রিপ্লেস করার সময় স্যার ইন্টারপোলেশন ইউজ করা যায় না? ইন্টারপোলেশন, আচ্ছা হ্যাঁ, ইন্টারপোলেশন ইউজ করা যায়। যদি আপনার নিউমেরিক ডেটা হয় তখন ইন্টারপোলেশন ইউজ করা যেতে পারে। ওকে, ইন্টারপোলেশন তো ওয়ান কাইন্ড অফ রিগ্রেশন, রাইট? ইয়েস স্যার। রিগ্রেশন আর ইন্টারপোলেশনের মধ্যে ডিফারেন্স কি জানেন? ইন্টারপোলেশন স্যার মিসিং ভ্যালুস বের করা যায়, যেমন হচ্ছে যে কোনো একটা ইয়ার যদি মিসিং থাকে না, ডিফারেন্সটা হচ্ছে রিগ্রেশন আমরা করি যদি ডেটার মধ্যে নয়েজ থাকে বা এরর থাকে, ইন্টারপোলেশন করি যদি কোনো রকম এরর না থাকে। আর রিগ্রেশনের যে লাইনটা আমরা বের করি সেই লাইনটা আসলে সবগুলো পয়েন্টের মধ্যে দিয়ে যাওয়া ম্যান্ডেটরি না, বাট ইন্টারপোলেশনে সবগুলো পয়েন্ট দিয়ে অবশ্যই যেতে হয়, কারণ এখানে নয়েজ নাই, সো ওইগুলোতে যেতেই হবে। ওকে, তো এখানে আসলে রিগ্রেশন ইন্টারপোলেশন যে কোনটা ইউজ করা যেতে পারে রিপ্লেসিং এর জন্য। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার মডের ব্যাপারটা বুঝিনি স্যার, কি মডের ব্যাপারটা? আচ্ছা, মড হচ্ছে সাপোজ আপনার কোন একটা সময় যদি ডেটা থাকে এরকম, ডেটা যদি হয় এরকম 1 5 3 3 5 and 3। ওকে, এখানে কোন ভ্যালুটা ম্যাক্সিমাম টাইম অ্যাপিয়ার করেছে? এই 3টা 3বার অ্যাপিয়ার করেছে, 5 2বার অ্যাপিয়ার করেছে আর 1 হচ্ছে একবার অ্যাপিয়ার করেছে। ওকে, সো যে ভ্যালুটা ম্যাক্সিমাম টাইম অ্যাপিয়ার করে সেটা হচ্ছে তার মড ভ্যালু। ঠিক আছে, সো এখানে যদি আমার আরেকটা মিসিং ভ্যালু থাকে সেখানে সেটাকে আমি 3 দিয়ে রিপ্লেস করে দেব, আরেকটা মিসিং ফিল্ড যদি থাকে সেটাকে 3 দিয়ে রিপ্লেস করে দেব। ওকে, এটা হলো মড।
আচ্ছা, এখানে কেউ কি কোনো কিছু আজ করতেছেন? আচ্ছা, তাহলে স্যার এখানে মেক্সিকো সিটি সবচেয়ে বেশি বার অ্যাপিয়ার ওয়ার্ল্ড করেছে। কাপ অ্যারেঞ্জ করছে, তাই হচ্ছে ওইখানে আমি মেক্সিকো সিটি বসাই দিছি। এক্স্যাক্টলি। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, ঠিক আছে। সো আমরা মিসিং ভ্যালুগুলোকে এভাবে রিপ্লেস করতে পারি অথবা ড্রপও করতে পারি। ডিপেন্ড করবে আপনার ডেটা সেটের সাইজ। ডেটা সেটের সাইজ যদি আনা বড় হয় তাহলে আপনি ড্রপ করে দিতে পারেন, আর ডেটা সেটের সাইজ যদি ছোট হয় তখন আসলে আপনি রিপ্লেসিং অ্যাপ্রোচটা যেতে পারেন। আচ্ছা, সো এই দুইভাবে আমরা ডেটাগুলোকে ক্লিনিং করতে পারি। এখানে আমরা নয়েজি ডেটাগুলো দেখাই নাই, বা নয়েজি ডেটার জন্য যে অ্যাপ্রোচগুলো ছিল বিনিং, তারপরে রিগ্রেশন, এই জিনিসগুলো আমরা দেখাচ্ছি না, রাদার এই জিনিসগুলো আমরা পরে ল্যাবগুলোতে দেখাবো। এরপরে দেখেন, ডেটা ক্লিন হয়ে যাওয়ার পরে পরের স্টেপ হচ্ছে ডেটা ট্রান্সফরমেশন। কয়েক ধরনের ট্রান্সফরমেশন হতে পারে। এখানে আমি একটা ট্রান্সফরমেশন দেখাচ্ছি এভাবে। এখানে কিছু ক্যাটাগরিক্যাল ডেটা আছে, যেমন এই যে এখানে স্টেডিয়ামের যে ডেটাগুলো, এগুলো হচ্ছে একটা ক্যাটাগরিক্যাল ডেটা। তারপরে সিটি ডেটাগুলো ক্যাটাগরিক্যাল, হোম টিম নেম এগুলো ক্যাটাগরিক্যাল, অ্যাওয়ে টিম নেম এগুলো ক্যাটাগরিক্যাল। সেই ক্যাটাগরিক্যাল যে ডেটাগুলো আছে সেখানে ভ্যালু হিসেবে আছে একটা স্ট্রিং। স্ট্রিং হ্যান্ডলিং আসলে মেশিন লার্নিং এর জন্য হার্ডার, বা মেশিন লার্নিং মডেলটা তখন কমপ্লেক্স হয়ে যায়। এর জন্য আমরা এখানে সরাসরি স্ট্রিং না দিয়ে স্ট্রিং গুলোকে নাম্বার দিয়ে রিপ্লেস করে দিই, বা স্ট্রিং গুলোকে নাম্বার দিয়ে লেবেলিং করে দিই। ওকে, সো এটাকে যদি নাম্বার দিয়ে লেবেলিং করে দিই, এটা হচ্ছে এক ধরনের ট্রান্সফরমেশন হবে। এই ট্রান্সফরমেশনটা এখানে দেখানো আছে। দেখেন, শুরুতে আমি ডেটা সেটের মিসিং ভ্যালুগুলোকে রিপ্লেস করে দিলাম, তারপরে আমি এই যে ক্যাটাগরিক্যাল ভ্যালুগুলো আছে সেগুলোকে নাম্বার দিয়ে লেবেলিং করে দিলাম। নাম্বার দিয়ে লেবেলিং করার জন্য আমরা ইউজ করি লেভেল এনকোডার। সেই লেভেল এনকোডার পাওয়া যায় আসলে সাইকিট লার্নের প্রি প্রসেসিং এ। তো সাইকিট লার্নের প্রি প্রসেসিং যে লাইব্রেরিটা আছে সেখান থেকে আমরা লেভেল এনকোডার নিয়ে নেব, ইম্পোর্ট করব, তারপরে লেভেল এনকোডারের একটা ইনস্ট্যান্স বা অবজেক্ট ক্রিয়েট করব। ওকে, দেখেন লেভেল এনকোডারের একটা অবজেক্ট ক্রিয়েট করা হচ্ছে। এটা হচ্ছে সেই কনস্ট্রাক্টর ফাংশন, এটা হচ্ছে আমাদের অবজেক্ট, এই যে লেভেল এনকোডারটা। সেই এনকোডারটা ইউজ করে আমরা এই ক্যাটাগরিক্যাল ডাটাগুলোকে এনকোড করব। এনকোড গুলো কিভাবে করব দেখেন, লেভেল এনকোডারের একটা ফাংশন আছে যেটাকে বলা হয় ফিট ট্রান্সফর্ম। সেই ফিট ট্রান্সফর্ম ফাংশনটাকে ইউজ করব, এটার প্যারামিটার হিসেবে পাঠিয়ে দেব ডেটা সেটের স্টেডিয়াম কলামটাকে। ওকে, স্টেডিয়াম নামে যে কলামটা আছে সেই কলামটাকে পাঠিয়ে দেব, তাহলে সে কিছু নাম্বার দিয়ে সেই কলামটাকে রিপ্লেস করে দিবে। সেই নাম্বারগুলোকে যদি আমি সেই কলামে বসাতে চাই তাহলে এই পাশে স্টেডিয়াম ডেটা সেট ডট স্টেডিয়াম এটা লিখতে হবে। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে স্টেডিয়ামে সেই নেমগুলোর জায়গাতে আমরা নাম্বার পেয়ে যাব। ওকে, সিমিলারলি আমরা যদি হোম টিম নেম এবং অ্যাওয়ে টিম নেমগুলোকে নাম্বার দিয়ে এনকোড করে ফেলি, সিমিলারলি আমরা সেটাকে এনকোড করব। এনকোড করার পরে যদি আমরা ডেটা সেটটাকে দেখি, আচ্ছা ডেটা সেটটাকে এটাকে আগে রান করতে হবে। আগে মিসিং ফিল্ডকে সরাইতে হবে, তারপরে এটাকে রান করতে হবে, না হলে মিসিং ফিল্ডকে সে আসলে এনকোড করতে পারবে না। এই দেখেন, এখানে আমরা কাকে কাকে এনকোড করেছি, স্টেডিয়ামকে এনকোড করেছি। এই যে দেখেন স্টেডিয়াম ফিল্ডে এগুলোকে নাম্বার দিয়ে রিপ্লেস করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। আমরা যদি একটু আগে ফেরত যাই, এখানে দেখেন সেকেন্ড এবং থার্ড যে ডেটাতে স্টেডিয়াম সেম ছিল, এজন্য এখানে স্টেডিয়ামের নাম্বারগুলো সেম। ওকে, সিমিলারলি এখানে দেখেন হোম টিম নেম, অ্যাওয়ে টিম নেম এগুলোকেও নাম্বার দিয়ে রিপ্লেস করে দিয়েছে। সেভাবে চাইলে আমরা যে কোনো ক্যাটাগরিক্যাল ডেটাগুলোকে নাম্বার দিয়ে লেবেলিং করে দিতে পারি, ঠিক আছে। তো এটাকে আসলে এক ধরনের এনকোডিং বলা হয়, যেটাকে লেভেল এনকোডিং বলে। তো লেভেল এনকোডিং হতে পারে, আরেক ধরনের এনকোডিং হতে পারে যেটাকে বলা হয় ওয়ান হট এনকোডিং। এর নাম হচ্ছে ওয়ান হট এনকোডিং। ওয়ান হট এনকোডিং আমরা একটু পরেই দেখবো, যে যখন আমরা অ্যাফিনিটি অ্যানালাইসিস দেখবো। ওয়ান হট এনকোডিং, আচ্ছা ওয়ান হট এনকোডিং এ যাওয়ার আগে আমরা বাকিগুলো দেখে নিই। তো
এখানে এক ধরনের লেবেলিং এ দেখানো হচ্ছে, যেটাকে লেবেল এনকোডিং বলা হচ্ছে। আহ, আচ্ছা, ডেটা রিডাকশনের, আচ্ছা এখানে আমরা ডেটা ট্রান্সফরমেশন দেখলাম, এক ধরনের ডেটা ট্রান্সফরমেশন দেখানো স্যার আছে এখানে। স্যার এনকোডিং এর শেষে যদি আমি আবার আবার আগের অবস্থায় ডিকোড করতে চাই, স্টেডিয়ামের নামগুলো আগের মতো আনতে চাই, তখন কি করবো স্যার? আচ্ছা, তাহলে হচ্ছে স্টেডিয়ামের নামগুলোকে আগে থেকে স্টোর করে রাখতে হবে। আর আগে থেকে আগের মতো আনার তো অ্যাকচুয়ালি দরকার নেই। আপনি চাইলে এই ডেটা সেটের একটা পার্ট কপিও করে রাখতে পারেন, যেমন ডেটা সেটটাকে অন্য একটা জায়গায় কপি করে যদি রাখেন তখনই তো ইয়ে করতে পারবেন, ওটা নিয়ে আসতে পারবেন। এনে এনকোড থেকেও আসলে ডিকোড করা যায়। ইয়েতে আপনি একটু সার্চ করে দেখেন, লেভেল এনকোডিং এর সাথে ডিকোডিং এর একটা অপশন থাকে। হ্যাঁ, আপনি চাইলে ওইটাতে ডিকোডও করতে পারেন। ওকে স্যার কলাম নেমটা চেঞ্জ করে করা যাবে না স্যার? হ্যাঁ, কলাম নেম চেঞ্জ করা যাবে, কলাম নেম চাইলে চেঞ্জ করা যাবে। ওকে, কলাম নেম চেঞ্জ করে নতুন একটা কলামে দিয়ে দেওয়া যাবে। সাপোজ আমরা এখানে সিটি কে এনকোড করি না, আমরা যদি সিটিটাকে এনকোড করে দেই এবং এনকোড করে এনকোডিং এর নেমটা এনকোডিংটাকে অন্য একটা কলামে রাখবো, এরকম যদি করতে চাই তাহলে আমরা এইভাবে করতে পারি। সে ডেটা সেট কাকে এনকোড করব, সিটি কে, এবং এখানে এটার নাম দিলাম সিটি এনকোড। তারপরে যদি ডেটা সেটটাকে প্রিন্ট করি তাহলে আমরা দেখব একদম শেষে যদি যাই, এই যে দেখেন সিটি এনকোড এই নামে নতুন একটা কলাম ক্রিয়েট হয়েছে, যেখানে সিটির কারেসপন্ডিং লেবেলিং গুলো দেওয়া আছে। বুঝেছেন? এটাই তো আপনার কোশ্চেন ছিল। ইয়েস স্যার। ওকে, আর কারো কোনো কোশ্চেন আর ডাউট? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন যদি না থাকে তাহলে এখানে জাস্ট আমরা এক ধরনের ট্রান্সফরমেশনই দেখলাম। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডেটা রিডাকশন। ডেটা রিডাকশনে আসলে আমরা অনেক বড় একটা ডেটা সেট থেকে একটা সাবসেট নিয়ে আসি। তো এখানে আমরা এরকম একটা সাবসেট নিয়ে আসব। সাপোজ আমার যে এখানে ডেটা আছে সেই ডেটাগুলোর সবগুলো ডেটা আমার মেশিন লার্নিং এর রিলেভেন্ট না। আমার মেশিন লার্নিং এ ফর এক্সাম্পল রিলেভেন্ট ডেটাগুলো আসলে এইগুলা: ইয়ার, দেন স্টেডিয়াম, হোম টিম নেম, অ্যাওয়ে টিম নেম, হোম টিম গোল, অ্যাওয়ে টিম গোল, এগুলো আসলে আমার রিলেভেন্ট ডেটা। বাকিগুলোকে আমি ইগনোর করতে চাই। তাহলে এটা যদি করতে চাই তাহলে আমি লিখবো এভাবে: ডেটা সেটের যে যে অ্যাট্রিবিউট গুলো নিব সেই অ্যাট্রিবিউট গুলো একটা লিস্টে রেখে দিব। তারপরে সেটাকে ডেটা সেটের ইন্ডেক্সিং হিসেবে ইউজ করব। ইন্ডেক্সিং হিসেবে ইউজ করলে শুধুমাত্র ওই অ্যাট্রিবিউট গুলোতে যে ভ্যালুগুলো আছে সেগুলোকে নিয়ে আসবে, বাকিগুলোকে ড্রপ করে দিবে। ওকে, এবং সেটা এই ডেটা সেটের মধ্যে রেখে দিবে। তো আমরা যদি ডেটা সেটটাকে এরপরে প্রিন্ট করে দেখি তাহলে আমরা দেখব যে এখানে যেগুলো রেখেছিলাম সেগুলোকে এসে নিয়ে আসে, বাকিগুলোকে ড্রপ করে দিয়েছে। ইয়ার থেকে অ্যাওয়ে টিম গোল এগুলা নিয়ে এসেছে, বাকিগুলা যেগুলা ছিল যেমন ডেট টাইম এখানে নাই, তারপরে রেফারি, অ্যাসিস্ট্যান্ট 1, অ্যাসিস্ট্যান্ট 2, এই জিনিসগুলো এখানে নাই। ওকে, এগুলো ড্রপ করে দিয়েছে। তো এভাবে আমরা ডেটা রিডাকশন করতে পারি। ডেটা রিডাকশনের আরো উপায় আছে, সেগুলো আমরা এখানে আপাতত দেখাচ্ছি না। আচ্ছা, এরপরে ডেটা রিডাকশনের পরে আমরা সরাসরি মেশিন লার্নিং এ চলে যেতে পারি, বাট মেশিন লার্নিং এ যাওয়ার আগে আমাকে ডেটা সেটটাকে স্প্লিট করতে হবে। নরমালি ডেটা সেটটাকে আমরা 80-20 রুলে স্প্লিট করি। এখানে দেখেন ডেটা সেটের স্প্লিটিং দেখানো আছে। ডেটা সেটের স্প্লিটিং করার জন্য আমরা ইউজ করব সাইকিট লার্নের আরেকটা লাইব্রেরি, যেটাকে বলে মডেল সিলেকশন লাইব্রেরি। সেখান থেকে আমরা ট্রেন টেস্ট স্প্লিট এই ক্লাসটা নিয়ে আসব। এই ক্লাসটাকে কল করব ডেটা সেট দিয়ে। এখানে টেস্টের সাইজটাকে দিয়ে দেবো, এখানে পয়েন্ট টু দেওয়া আছে, তার মানে আসলে টেস্ট সেটের সাইজ হবে 20%। টোটাল ডেটা সেটটাকে দুইটা ভাগে ভাগ করবে, একটা ভাগ হবে 80% আর একটা ভাগ হবে 20%। 80%টাকে আমরা রাখতেছি ট্রেনের মধ্যে, এই ভেরিয়েবলের মধ্যে, আর 20% রাখতেছি টেস্ট ভেরিয়েবলের মধ্যে। যদি রান করে দেই তাহলে আমরা দেখব আমাদের টোটাল এর আগে কলাম ছিল 850টা, সরি টোটাল রো ছিল 850টা, 6টা কলাম ছিল। এখানে যখন 80-20 রুলে ভাগ করে দিয়েছি, এরপরে টেস্টের মধ্যে চলে এসেছে দেখেন 170টা, আর ট্রেনের মধ্যে দেখি কতগুলো গেছে। ট্রেনের মধ্যে চলে আসে 680। 170 এবং 680 টোটাল হবে 850।
এখানে চাইলে আমরা ট্রেন সেটটাকে আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা ভাগ হবে অরিজিনালি ট্রেন সেট আর একটা হবে ভ্যালিডেশন সেট। তো এটাকে যদি আমি করতে চাই তাহলে আমি এইটাকে আরেকবার রান করে দিলেই হবে। এইটাকে আরেকবার রান করে দেব, এটাকে লিখবো ভ্যালিডেশন, আর এখানে কাকে স্প্লিট করতেছি, ট্রেন সেটকে। এখন যদি ভ্যালিডেশন সেটটা দেখি, দেখেন ভ্যালিডেশন সেটটাতে এখন 136টা রো চলে আসছে। আর ট্রেন সেটটা যদি আমরা দেখতে চাই আরেকবার, 680 ছিল, সেটা কমে 544 হয়ে গেছে। ওকে, সো এইভাবে আমরা ট্রেন এবং ট্রেন সেটটাকে স্প্লিট করতে পারি। আচ্ছা, আমাদের অনেক সময় হয়ে গেছে আসলে, আমরা ফার্স্টলি एग्जांपल 2টা দেখে নেই। एग्जांपल 2তে আরেকটা ডেটা সেট আছে যেখানে আসলে ডায়াবেটিক পেশেন্টদের ইনফরমেশন আছে। সেই ডায়াবেটিক পেশেন্টদের ইনফরমেশনটাকে আমরা রিড করে নিয়ে আসব, এবং রিডিংটা আসলে আগের মতোই রিড করে নিয়ে এসে তারপরে হেড থেকে 10টা এলিমেন্ট পড়ে নিব। সো হেড থেকে 10টা এলিমেন্ট যদি আমরা পড়ে নিই, দেখবেন যে হেড থেকে 10টা এলিমেন্টের মধ্যে যে এখানে 10টা এলিমেন্ট দেখাচ্ছে, এর মধ্যে কলাম কি কি আছে, প্রেগন্যান্সি, গ্লুকোজ, ব্লাড প্রেসার, স্কিন থিকনেস, ইনসুলিন, বিএমআই, এই জিনিসগুলো আছে। আচ্ছা, এখানে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে যে প্রথমে ডেটা সেটটাকে রিড করে নিয়েছি, তারপরে মিসিং ভ্যালুগুলোকে বাদ দিয়ে দিয়েছি, একদম ড্রপ করে ফেলেছি, তারপরে হেড থেকে 10টা এলিমেন্ট পড়ে নিয়ে আসি। হেড থেকে 10টা এলিমেন্ট পড়ে নিয়ে আসলে এরকম একটা জিনিস আমরা দেখতে পাবো। আচ্ছা, এরপরে নয়েজ হ্যান্ডলিং এর জন্য আমরা এর আগে নয়েজ হ্যান্ডলিং দেখিনি, এখন যদি আমরা নয়েজ হ্যান্ডলিং দেখি, নয়েজ হ্যান্ডলিংটা একটা ফাংশনের মাধ্যমে করা আছে। নয়েজ হ্যান্ডলিংটা করা আছে এইভাবে, এখানে আসলে যে ফাংশনটা লেখা আছে সেটা হচ্ছে আউটলায়ার ফাইন্ড করার জন্য। আউটলায়ার ফাইন্ডিংটা এরকম করে আমি করেছি, আচ্ছা, আউটলায়ার ফাইন্ডিং এর সময় আমি এরকম একটা কাজ করেছি। আমি প্রথমে দেখেছি যে এই যে ডেটাগুলো আছে, ডেটাগুলোর যদি ডেনসিটি গ্রাফ আমি আঁকি, এরকম একটা ডেনসিটি গ্রাফ পাওয়া যাবে। তো ডেনসিটি গ্রাফের দুইটা জিনিস আমি বের করেছি। একটা হচ্ছে এই ডেনসিটি গ্রাফের ফ্লোরটা কত হবে, মিনিমাম ভ্যালু কত হবে, সিলিংটা কত হবে, ম্যাক্সিমাম ভ্যালু কত হবে। এই মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালু মাঝখানে যারা আছে তারা আসলে অ্যাপ্রুভড ভ্যালু, এর বাইরে যারা আছে তাদেরকে আমি বলতেছি আউটলায়ার। ওকে, তো আমার আসলে বিভিন্ন পয়েন্ট গুলো আছে এবং এই পয়েন্ট গুলোর মধ্যে থেকে আমি বের করে নিয়েছি যে এখানে ফ্লোর কত হবে, সিলিং কত হবে, বা একদম মিনিমাম পসিবল ভ্যালু কত হবে, ম্যাক্সিমাম পসিবল ভ্যালু কত হবে। এই দুইটা রেঞ্জের মাঝখানে যারা পড়বে তাদেরকে বলতেছি অ্যাপ্রুভড পয়েন্ট, আর যারা এর বাইরে তাদেরকে বলতেছি আউটলায়ার। তো আউটলায়ার বের করার জন্য স্টেপ গুলো হচ্ছে এরকম। শুরুতে আমি এই যে ডেনসিটি গ্রাফ আছে, ডেনসিটি গ্রাফ থেকে ফার্স্ট কোয়ান্টাইল এবং থার্ড কোয়ান্টাইল বের করে নিয়েছি। সো এই ডেনসিটি গ্রাফকে পুরোটাকে যদি আমি 4টা ভাগে ভাগ করি, 4টা ভাগ হবে এরকম: ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল। ওকে, এটা একটা ভাগ, এই পাশে একটা ভাগ, এই পাশে একটা ভাগ, এই পাশে একটা, 4টা ভাগ। 3টা কোয়ার্টাইল দিয়ে 4টা ভাগে ভাগ করতে পারি। তো 3টা কোয়ার্টাইলের মধ্যে এটাকে বলা হবে ফার্স্ট কোয়ার্টাইল, এটাকে বলা হবে থার্ড কোয়ার্টাইল। এই দুইটা কোয়ার্টাইল আমি বের করে নিয়েছি। এই দুটোর মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা হচ্ছে একে বলে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। এই রেঞ্জটা আমি বের করে নিয়েছি। তো এই রেঞ্জটা বের করে নেওয়ার পরে এদিক থেকে ফার্স্ট কোয়ার্টাইল থেকে যদি আমি ইন্টার কোয়ার্টাইল রেঞ্জের 1.5 গুণ বাম পাশে আসি, তাহলে আমি পাবো আসলে ফ্লোর ভ্যালু বা মিনিমাম ভ্যালু। আর থার্ড কোয়ার্টাইলের থেকে ডান পাশে যদি ইন্টার কোয়ার্টাইল রেঞ্জের 1.5 গুণ ডান পাশে যদি আসি, তাহলে এদিকে পাবো সিলিং ভ্যালু। ওকে, এই ফ্লোর ভ্যালু এবং সিলিং ভ্যালুর মাঝখানে যে অংশটুকু আছে সেটাকে বলি অ্যাপ্রুভড রেঞ্জ,
আর এর বাইরে যদি কোনো ভ্যালু থাকে সেটাকে বলবো আমরা আউটলায়ার। ওকে, সো এই ফাংশনের কাজ হচ্ছে এই রেঞ্জটা বের করা, এই রেঞ্জের বাইরে যদি কোনো পয়েন্ট থাকে সেগুলোকে আউটলায়ার ডিক্লেয়ার করা, আর ভিতরের পয়েন্টগুলোকে বলা অ্যাপ্রুভড ভ্যালু। আচ্ছা, তো এখানে ফাংশনটা সেই আউটলায়ার গুলা বের করতেছে এবং আউটলায়ার গুলা বের করে তাদের কারেসপন্ডিং ইন্ডেক্স গুলো বের করে দিচ্ছে। তো আউটলায়ার বের করতেছি, আউটলায়ারের কারেসপন্ডিং ইন্ডেক্সিং বের করতেছি, ইন্ডেক্সিং এবং আউটলায়ার দুইটাই এই ফাংশন থেকে রিটার্ন করতেছি। তো এখন যদি এই ফাংশনে আমার ডেটা সেটের কোনো একটা কলামকে পাঠায় দেই, যেমন ডেটা সেটের একটা কলাম হচ্ছে গ্লুকোজ, এই যে দেখেন গ্লুকোজের জন্য একটা কলাম আছে। এই গ্লুকোজের জন্য যে কলামটা আছে সেই কলামটাকে যদি এই ফাংশনের মধ্যে পাঠায় দেই, এই ফাংশনের কাজ হবে সেই গ্লুকোজ কলামে যতগুলা আউটলায়ার আছে সেই আউটলায়ার গুলাকে ইন্ডেক্সিং সহ বের করা এবং ইন্ডেক্সের জন্য একটা লিস্ট রিটার্ন করা এবং আউটলায়ারের ভ্যালুগুলোর জন্য একটা লিস্ট রিটার্ন করা। তো এটা যদি রান করি, তাহলে আমরা দেখব যে এখানে আসলে গ্লুকোজের মধ্যে যেই ডেটা পয়েন্ট গুলো আছে বা ভ্যালু গুলো আছে সেখানে আসলে কোনো আউটলায়ার নাই, এই জন্য এখানে একটা এমটি লিস্ট দেখাচ্ছে। বাট যদি আমরা এখানে যে বিএমআই এর জন্য কলামটা আছে সেই কলামটাকে যদি পাঠাই তাহলে আমরা দেখব যে বিএমআই এর জন্য কিন্তু আউটলায়ার আছে এবং আউটলায়ার গুলো আমরা দেখব যে 2.1, 2.4 আপ টু হইতে পারে 4.9। এইগুলো আসলে একদম আমাদের যে ফ্লোর ভ্যালু ছিল সেগুলোর চেয়ে কম, নেগেটিভ দিকে আউটলায়ার। আর কিছু ভ্যালু আছে একদম হায়ার, যেমন 53.2, 55, 57.3, এগুলো হচ্ছে পজিটিভ দিকের আউটলায়ার, অর্থাৎ সেল ভ্যালুর চেয়েও বড়। ওকে, সো কিছু আউটলায়ার এখানে শো করতেছে। আমরা যদি ইন্ডেক্সিং সহ দেখতে চাইতাম, ট্রেন্ড বিএমআই ইন্ডিসেস, এটা যদি করি তাহলে যে ইন্ডেক্স গুলো আমরা দেখতে পাবো যে এখানে যে লিস্ট আছে সেগুলো আসলে ইন্ডেক্স গুলো। ওকে, আচ্ছা, সো এখানে ইন্ডেক্স গুলো বের করতেছি, এটা আরেকটা কারণ আছে, সেটা আসলে যে আমার যে ইন্ডেক্সে আউটলায়ার আছে আমি চাই সেই ইন্ডেক্সের ভ্যালুগুলোকে বাদ দিয়ে দিতে। ওকে, সো এরপরে দেখেন যেখানে আউটলায়ার আছে সেই রো গুলোকে আমি ডিলিট করে দেব। সেটা ডিলিট করার জন্য আমি ফাংশন ইউজ করলাম data_frame.drop। ড্রপ ফাংশনটাকে ইউজ করে এই যে বিএমআই এর মধ্যে যে ইন্ডেক্স গুলো পেলাম সেই ইন্ডেক্স গুলো পাঠিয়ে দেব, তাহলে সে ওই ইন্ডেক্স সহকারে আমার মানে ওই ইন্ডেক্সে যে ওই ডেটা রো গুলোকে ড্রপ করে দিবে। আচ্ছা, এটা ডিলিট করার পরে যদি আমরা আমাদের ডেটা সেটটাকে দেখি, এরকম ডেটা সেটটা আছে। আচ্ছা, ডিলিট করার পরে আমরা যদি আমাদের একটু আগে যে ফাংশনটাকে কল করছি এটাকে আরেকবার কল করে দিই, দেখেন ওই ডাটা পয়েন্ট গুলো রিমুভ করে দেওয়ার পরে আরেকবার কল করার পরে দেখেন এখানে শুধুমাত্র আউটলায়ার দেখাচ্ছে একটাই। ওকে, এটা নতুন করে সে আরেকবার আউটলায়ার ক্যালকুলেট করেছে। এখন হচ্ছে যে এর আগে যতগুলো আউটলায়ার ছিল ওইগুলো আসলে রিমুভ করে দেওয়ার পরে যখন আরেকবার ক্যালকুলেট করেছে তখন আসলে নতুন আরেকটা আউটলায়ার জেনারেট হয়েছে। যদি আরেকবার রিমুভ করে তারপরে আরেকবার আউটলায়ার দেখতে চাই, এখন দেখেন আউটলায়ার 0 হয়ে গেছে। ওকে, সো আমি যদি কয়েকবার আউটলায়ার রিমুভ করে দেই তাহলে দেখা যাবে শেষে কোনো আউটলায়ারই থাকবে না। আচ্ছা, সো এভাবে চাইলে আমরা আউটলায়ার রিমুভ করতে পারি। স্যার ফাংশনটা একটু আরেকবার বুঝাবেন, আউটলায়ার টু কি যে ফাংশনটা? আচ্ছা, কি আউটলায়ার্স ব্যাপারটা কি ক্লিয়ার হচ্ছে না স্যার? ও আউটলায়ার ব্যাপারটাই ক্লিয়ার হচ্ছে না। আউটলায়ার হচ্ছে সাপোজ একটু অ্যানোট করে দেখাই, সাপোজ কোন একটা ভেরিয়েবলের জন্য ডিফাইন্ড রেঞ্জ হচ্ছে এইটুকুর মধ্যে যে কোনো ভ্যালু থাকতে পারবে। ওকে, ডেটা পয়েন্ট গুলো এই রেঞ্জের মধ্যে থাকতে হবে।
এই রেঞ্জের বাইরে যদি চলে যায় তাহলে সেটাকে বলবো আমরা আউটলায়ার। যেমন অ্যাসিড বেস একটা সলিউশনের কথা চিন্তা করেন, সেটার পিএইচ যদি মেজার করেন, পিএইচ এর ভ্যালু কত থেকে কত হতে পারে? 0 থেকে 14 এই রেঞ্জের মধ্যে হতে পারে। যদি এর বাইরে চলে যায় তাহলে সেটাকে আমরা আউটলায়ার বলবো, রাইট? সো এখানে আমার ডিফাইন্ড রেঞ্জ হচ্ছে 0 to 14। 0 to 14 এর বাইরে যদি চলে যায় কোনো একটা ভ্যালু, সেটাকে আমরা বলবো আউটলায়ার, এবং আউটলায়ারকে আমাদেরকে রিমুভ করতে হবে। ঠিক আছে, এখন দেখেন এই রেঞ্জের মিনিমাম ভ্যালু হচ্ছে 0, এটাকে বলতেছি ফ্লোর, আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 14, এটাকে বলতেছি সেল। বাট আমাদের এখানে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোর ফ্লোর বা সেল কোনটাই দেওয়া নাই। এই জন্য আমরা ডেটাগুলোর ফ্লোর বা সেল বের করে নিচ্ছি। ফ্লোর বা সেল বের করে নেওয়ার জন্য আমরা ডেটা সেটের জন্য একটা ইউজ করতেছি, টুল ইউজ করতেছি, যেটাকে আমরা বলবো একটা ডেনসিটি গ্রাফ। আমাদের ডেটা সেটের যে পয়েন্টগুলো আছে সেই ডেটা সেটের পয়েন্টগুলোকে একটা ডেনসিটি গ্রাফের মধ্যে প্লট করব। তো ডেনসিটি গ্রাফের মধ্যে যদি প্লট করি, সামহাউ ডেটা সেটটা এরকম দেখাবে। এটার মানে হচ্ছে যে এখানে যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা অনেক বেশিবার অ্যাপিয়ার করছে, এখানে এদিকে যে পয়েন্ট আছে এটা অনেক কম বার অ্যাপিয়ার করেছে, এদিকে যে পয়েন্ট আছে এটা অনেক কম বার অ্যাপিয়ার করেছে। বা কোনো একটা সময় এটা যদি 0-তে চলে যায়, এখানে যে পয়েন্ট আছে এটা একদমই অ্যাপিয়ার করে নাই। এটা যদি এদিকে 0-তে চলে যায়, এখানে যে পয়েন্ট আছে সেটা কোনোবারই অ্যাপিয়ার করে নাই। আর মাঝখানে যে পয়েন্ট আছে সেটা সর্বোচ্চ সংখ্যক অ্যাপিয়ার করেছে। এটাকে বলে ডেনসিটি গ্রাফ। ওকে, এখন ডেনসিটি গ্রাফকে 4টা ভাগে ভাগ করা যায়, 4টা ইন্টার কোয়ার্টাইল রেঞ্জে ভাগ করা যায়। তো 4টা ভাগে ভাগ করার জন্য আমার 3টা পয়েন্ট দরকার হয়। সেই 3টা পয়েন্টের একটা পয়েন্টকে বলা হয় ফার্স্ট কোয়ার্টাইল, আরেকটা পয়েন্টকে বলা হয় সেকেন্ড কোয়ার্টাইল, আরেকটাকে বলা হয় থার্ড কোয়ার্টাইল, Q1 Q2 Q3। তো আমি বের করে নেব Q1 এবং Q2 এর ভ্যালু। তো Q1 Q2 এর ভ্যালুগুলোকে বের করে নেওয়ার জন্য একটা ফাংশন আছে যেটাকে বলা হয় কোয়ার্টাইল ফাংশন। কোয়ার্টাইল ফাংশন আমি যদি 0.25 দেই তাহলে সে ফার্স্ট কোয়ার্টাইল বের করে দিবে। কোয়ার্টাইল ফাংশনের মধ্যে যদি 0.75 দিই তাহলে থার্ড কোয়ার্টাইল বের করে দিবে। এই ফাংশনে যদি আমি 0.50 দিতাম তাহলে সেকেন্ড কোয়ার্টাইলের ভ্যালু বের করে দিত। ওকে, তো আমি যেটা করলাম যে থার্ড কোয়ার্টাইলের ভ্যালু এবং ফার্স্ট কোয়ার্টাইল এই দুইটা কোয়ার্টাইলের ভ্যালু বের করে নিয়েছি। এই দুইটা কোয়ার্টাইলের ভ্যালুর মধ্যে যে ডিফারেন্স সেটাকে বলা হয় ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। এই ইন্টার কোয়ার্টাইল রেঞ্জটা আমি বের করে নিয়েছি যে এখানে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বের করে নিয়ে তারপরে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জের 1.5 গুণ দূরত্ব আমি ফার্স্ট কোয়ার্টাইল থেকে পিছনে আসলাম। 1.5 গুণ পিছনে যদি আসি তাহলে আমি পাবো হচ্ছে ফ্লোরের ভ্যালু। এই যে এখানে দেখেন ফ্লোরের ভ্যালুটা বের করা আছে। আর থার্ড কোয়ার্টাইল থেকে যদি 1.5 গুণ ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ সামনের দিকে যাই, এদিকে যাই, তাহলে পাবো আমি সেলিং এর ভ্যালু। যেখানে দেখেন সেলিং এর ভ্যালুটা বের করা আছে। ওকে, সো ফ্লোরের ভ্যালু এবং সেলিং এর ভ্যালু বের করার পরে তারপর আমি পুরো ডেটা সেটটাকে আরেকবার ট্রাভার্স করব। ট্রাভার্স করে দেখব যে কোন একটা ডেটা পয়েন্ট এই দুইটা ভ্যালু রেঞ্জের মাঝখানে আছে কিনা। যদি মাঝখানে থাকে তাহলে এটা ডিফাইন্ড, আর যদি যদি মাঝখানে না থাকে, সরি ডিফাইন্ড অ্যাপ্লিকেবল মানে অ্যাপ্রুভড, আর যদি মাঝখানে না থাকে তাহলে আমি বলবো যে এটা আসলে একটা আউটলায়ার ছিল। তাহলে ওই ডেটা পয়েন্টটাকে নিব, এটা একটা সেটে রাখবো, ওই ডেটা পয়েন্টের ইন্ডেক্সটাকে নিব, সেটা একটা সেটে রাখবো। তাহলে এই যে এখানে দেখেন এই দুইটা লিস্ট ক্রিয়েট করা আছে। একটা লিস্টের কাজ হচ্ছে সেই আউটলায়ারের ভ্যালুগুলো বের করে রাখা, আর একটা লিস্টের কাজ হচ্ছে সেই আউটলায়ারের ইন্ডেক্সিংটাকে রাখা। তো এই দুইটা লিস্টকে তারপরে একদম পুরো ফাংশন শেষে এখানে রিটার্ন করা হচ্ছে। আচ্ছা স্যার, এখানে তো হচ্ছে আমাদের যে Q2 যেটা সেটা তো কোনো হচ্ছে স্যার কি কাজই নেই, তাহলে আমরা তো দুইটা ভাগে ভাগ করলেই তো হয়ে যেত আর কি, তিনটা ভাগে ভাগ করছে কেন? আচ্ছা, আমার তো অ্যাকচুয়ালি ফার্স্ট ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ এবং থার্ড ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ এই দুইটা লাগবে। এই জি জন্য স্যার। তিনটা ভাগে ভাগে ভাগ করা হয়েছে, দুইটা ভাগে ভাগ করা হয় নাই। না এটা স্যার, লাগতেছে, এই জন্য এটা তো বেরও করতেছে না। কিউটা দেখেন, কিউটা কিন্তু আমি এখানে বের করি নাই, জাস্ট সেটাই তো কিউ1 স্যার এবং কি কিউ3 আমার দুইটা ভাগে ভাগ করলেই তো হয়ে যেত স্যার। তখন Q1 আর Q2 এ দিয়ে তো আমি ফ্লোর আচ্ছা আর সিলিং এর ভ্যালু বের করে ফেলতে পারতাম। আচ্ছা, দুইটা ভাগে ভাগ করে ভাগ দেখেন। কোয়ার্টাইল কোয়ার্টাইল আসছেই তো হচ্ছে 4 সংখ্যা থেকে, তাই না? এই জন্য তো কোয়ার্টাইল বলা হচ্ছে। 3 ভাগে ভাগ করলে তো এটাকে কোয়ার্টাইল বলা হইতো না। ও আচ্ছা, কোয়ার্টাইল মানে হচ্ছে স্যার কি 4 ভাগে ভাগ করতে হবে? এখন আমরা যত বড়
রেঞ্জই থাকুক, সব 4টা ভাগে রেঞ্জকে আমি হচ্ছে 4 ভাগে ভাগ করব। রাইট। আচ্ছা ওকে, আচ্ছা আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোয়ার্টাইল ছাড়াও আরো কয়েক ধরনের ভাগ আছে। একটাকে বলে ডেসাইল। ডেসাইল মানে হচ্ছে 10 ভাগে ভাগ করা। 5 ডেসাইল, সেকেন্ড ডেসাইল। 5 ডেসাইল হচ্ছে 10 ভাগে ভাগ করে প্রথম ভাগটা হচ্ছে 5 ডেসাইল। ওকে, আবার হইতে পারে 100 ভাগে ভাগ করা, এরকমও হইতে পারে। ঠিক আছে, তো আমরা এখানে আসলে কোয়ার্টাইল ইউজ করেছি। আর কোনো কোশ্চেন? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন যদি না থাকে তাহলে আমি পরের পার্টে চলে যাই। আমাদের এখানে দুইটা পার্ট ছিল, একটা হচ্ছে ডেটা প্রি প্রসেসিং আর একটা ছিল একদম শুরুতে যাই, একটা ছিল ডেটা প্রি প্রসেসিং আর একটা ছিল ডেটা ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন হচ্ছে যে কোনো টেকনিক ইউজ করে ডেটাটাকে মানে ভিজুয়ালি দেখা। যেমন এখানে কয়েকভাবে আমি ডেটাটাকে ভিজুয়ালি দেখার চেষ্টা করেছি। একটা ছিল হিস্টোগ্রাম। যদি আমি ডেটা সেটটাকে নিয়ে একটা হিস্টোগ্রাম গ্রাফ প্লট করি তাহলে এরকম কিছু একটা দেখাবে। দেখেন, আমি হিস্টোগ্রাম প্লট করার জন্য ম্যাটপ্লটলিব ইউজ করেছি। ম্যাটপ্লটলিবে এই ডেটা ফ্রেমটাকে প্লট করে শো করতেছি। তো হিস্টোগ্রামে দেখেন আমার এখানে কতগুলো কলাম ছিল, টোটাল 9টা কলাম ছিল। 1 2 3, নো এটা না, এখানে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে সে 9টা হিস্টোগ্রাম জেনারেট করতেছে। এখানে এক্স অ্যাক্সিসে ইন্ডেক্সগুলো রাখতেছে, যেগুলো হচ্ছে ইন্ডেক্স 3 4 6 14, এগুলো হচ্ছে ইন্ডেক্স। আর ওয়াই অ্যাক্সিসে প্রত্যেকটা কলামের ভ্যালুগুলোকে রাখতেছে। তাহলে দেখেন একদিকে হচ্ছে ইন্ডেক্স, এদিকে আসলে কলামের ভ্যালু। প্রথম কলামটা হচ্ছে প্রেগন্যান্সির জন্য, তার জন্য হিস্টোগ্রাম যদি আঁকা হয় এরকম পাওয়া যাবে। দেখেন লোয়ার ইন্ডেক্সের দিকে এখানে প্রেগন্যান্সির ভ্যালুগুলো হায়ার, আপার ইন্ডেক্সের দিকে প্রেগন্যান্সি ভ্যালুগুলো লোয়ার। এখানে একটা ট্রেন্ড ফলো করতেছে। গ্লুকোজের ক্ষেত্রেও একদম লোয়ারের দিকে একদম হায়ার ছিল, মাঝখানে কম, আবার উপরের দিকে যদি যাই হায়ার ইন্ডেক্সে এগুলো আবার বেড়েছে। ব্লাড প্রেশারের দিকেও কিছু একটা ট্রেন্ড দেখা যাচ্ছে। এইদিকে বিএমআই এর ক্ষেত্রে দেখেন লোয়ার ইন্ডেক্সিং এর ভ্যালু কম, আবার হায়ার ইন্ডেক্সিং ও ভ্যালু কম, মাঝখানের ইন্ডেক্সিং এর দিকে ভ্যালুগুলো অনেক হায়ার। এদিকে আউটকামের দিকে একদম উল্টা, একদম লোয়ার ইন্ডেক্সে হায়ার, হায়ার ইন্ডেক্সও হায়ার, বাট মাঝখানে অনেক কম। তো এই গ্রাফে আসলে আমরা দেখতে পারি যে অ্যাকচুয়ালি ট্রেন্ড গুলা কিরকম ফলো করতেছে। সিমিলার জিনিস ডেনসিটি গ্রাফে হইতে পারে। এখানেও 9টা ডেনসিটি গ্রাফ করা আছে, মোটামুটি সিমিলার জিনিসই। হিস্টোগ্রামে যে জিনিসগুলো দেখাচ্ছে এখানে মোটামুটি সেম জিনিসই দেখাচ্ছে। আমরা চাইলে বক্স প্লট করতে পারি। যারা বক্স প্লট কি জানেন না তারা একটু বক্স প্লট নিয়ে একটু সার্চ টার্চ দিয়ে দেখেন। বক্স প্লটে এরকম একটা গ্রাফ আঁকা হয়। একটা লাইন, যে লাইনটা একদম আপার ভ্যালুটা আসলে ম্যাক্সিমাম ভ্যালু, লোয়ার পয়েন্ট হচ্ছে মিনিমাম ভ্যালু, মাঝখানে এরকম একটা বক্স থাকে, যে বক্সটার এইটা হচ্ছে থার্ড কোয়ার্টাইল Q3, এটা হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইল Q1, এদিকে আরেকটা পয়েন্ট থাকে, এই যে দেখেন মাঝখানে এরকম একটা দাগ আছে, এই দাগটা মিন করে আসলে ভ্যালুর মিন ভ্যালু, এটাকে মিউ দিয়ে রিপ্রেজেন্ট করা যেতে পারে। আর এই বক্সটাকে যদি একদম টোটালি 2 ভাগে ভাগ করে দেন তাহলে এখানে সেকেন্ড কোয়ার্টাইলটা পাওয়া যাবে। তো সেকেন্ড কোয়ার্টাইলটা আসলে দেখানো হয় না, দেখানো হয় আসলে ফার্স্ট কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল এবং মিন ভ্যালু। আর লাইনের টপ পয়েন্টটা আসলে ম্যাক্সিমাম ভ্যালু, এটা আসলে মিনিমাম পসিবল ভ্যালু। ঠিক আছে, আরো কিছু জিনিস আপনি দেখবেন, এই যে এগুলো কিছু পয়েন্ট আকারে, এগুলো আসলে মেইনলি আউটলায়ার্স। ওকে, সো আসসালামু আলাইকুম স্যার। ইয়েস, হ্যাঁ বলেন। স্যার এই যে Q1 থেকে Q3 পর্যন্ত যে রেঞ্জ এবং হচ্ছে গিয়ে মানে দুই পাশে যে ব্রেডটা আছে এটা কিসের উপর ডিপেন্ড করে? কোনটা এইটা? মানে এই যে আয়তাকার ক্ষেত্রটা, হ্যাঁ এইটা উপর থেকে নিচে মানে Q3 থেকে Q1 পর্যন্ত হ্যাঁ এবং হচ্ছে ডানে বামে যে দূরত্বটা, এইটা হ্যাঁ, কিসের উপর ডিপেন্ড? এই দূরত্বটা
ডানে বামে মানে মেইন এটা- রেখার ডানে এবং বামে যে সমান ইকুয়াল ইজ ডিসটেন্স। আচ্ছা, এটা এটা আসলে কি কোনো কিছুরই উপর ডিপেন্ড করে না। এখানে একটা বক্স আঁকা লাগবে, এই জন্য একটা বক্স আঁকা হচ্ছে। এটা একটা আয়তক্ষেত্র, নাথিং আছে। এটা আসলে কোনো কিছুর উপর ডিপেন্ড। বক্সটা তো আমি ছোট আঁকতে পারতাম তাই না? বক্সটা আপনি চাইলে আরো বোল্ড করে রাখতে পারতেন, আরো ছোট করে রাখতে পারতেন। এটা আসলে আপনার ইচ্ছা। এটা আপনি যেভাবে আঁকতে চান সেটাই সেভাবে আঁকতে পারেন। আমার এটা কোনো যেই কিছুর ডাটা উপর ডিপেন্ড করে না। যেই ডাটা দিচ্ছি ওই ডাটার উপর ভিত্তি করে আঁকা হচ্ছে না এটা? হ্যাঁ, সেই ডাটার উপর ভিত্তি করে আঁকা হচ্ছে। সেই ডাটার উপর ডিপেন্ড করে আসলে এই বক্সের যে লেন্থটা আছে, বা এখানে আসলে হাইট যেটাকে বলে, হাইট যেটা আছে সেটা ডেটার উপর ডিপেন্ড করে। উইডথটা আসলে ডিপেন্ড করে না, উইডথ আসলে কোনো কিছু মিন করে না। রাইট। ওকে, আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, এখানে দেখেন, এখানে যে বক্সগুলো আঁকা আছে সেই বক্সগুলো সবগুলোরই উইডথ সেম। তার মানে আসলে সেগুলো আসলে ডেটার উপর ডিপেন্ড করতেছে না। বাট হাইট দেখেন, হাইট আসলে এক একটার এক এক রকম। এটার মানে হচ্ছে হাইট আসলে ডেটার উপর ডিপেন্ড করতেছে, উইডথ ডিপেন্ড করতেছে না। আচ্ছা, আমাদের এখানে লাস্ট একটা প্লটিং দেখানো আছে, এটা হচ্ছে স্ক্যাটার প্লট। আমরা যদি এটাকে রান করি, স্ক্যাটার প্লটের কাজ আসলে সবার রেসপেক্টে সবাইকে প্লট করে দেখানো। যেমন এখানে আমার 9টা কলাম আছে, তো 9টা কলামের সাপেক্ষে, মানে 9টা কলামের প্রত্যেকটা কলামকে অন্য কলামের সাপেক্ষে যদি আমি প্লট করি, তাহলে এরকম একটা স্ক্যাটার প্লট পাওয়া যাবে। এখানে দেখবেন, এখানে 1 2 3 4 5 6 7 8 9, এদিকে 9টা বক্স আছে, এদিকে উপরে যদি যান তাহলে দেখবেন এখানে 9টা আছে। তার মানে আসলে সবার সাপেক্ষে সবাইকে এখানে প্লট করা হচ্ছে। যেমন আমার এখানে আছে হচ্ছে প্রেগন্যান্সি সাপেক্ষে যদি গ্লুকোজকে প্লট করি, তাহলে এই যে এটা পাবো। এই যে দেখেন প্রেগন্যান্সি, আর এটা প্রেগন্যান্সি হওয়ার কথা, এটা হওয়ার কথা গ্লুকোজ। সো প্রেগন্যান্সি সাপেক্ষে যদি গ্লুকোজকে প্লট করি, তাহলে আসলে এই প্লটটা আমরা পাবো। এবং প্লটে দেখেন একটা ট্রেন্ড দেখা যাচ্ছে, মানে y=x এরকম একটা গ্রাফের মতো। আবার প্রেগন্যান্সি সাপেক্ষে যদি আমি বিএমআই বসাই, তাহলে এটা হচ্ছে প্রেগন্যান্সি, বিএমআই হচ্ছে যে এদিকে কোথাও পাওয়া যাবে। এই গ্রাফটাকে যদি বড় করে প্লট করেন তাহলে আসলে ভালো দেখতে পাবেন। এখানে ছোট জায়গা অনেক কিছু হয়ে গেছে। বিএমআই কে যদি প্লট করেন তাহলে এই যে এটা, এই গ্রাফটা পাওয়া যাবে। ঠিক আছে, স্ক্যাটার প্লট আসলে সবার সাপেক্ষে সবাইকে দেখানো হয়।